রাখার চেষ্টা করব। তো আমরা আবারও বলছি যে অর্ডার অংশটা খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস। মোটামুটি 10 থেকে 13টার মতো এমসিকিউ এই অংশ থেকেই থাকে। তো এর জন্য যেহেতু আপনাদের কাছে সময় আছে, এখন আপনার দায়িত্ব হচ্ছে যে ধীরে ধীরে গুরুত্বপূর্ণ যেগুলো প্রতিদিন আপনার আদালতে কাজে লাগে ওই অর্ডারগুলাই, ওই অর্ডারের ভিতরে রুলসগুলাই পড়ার চেষ্টা করবেন। প্রতিটা পড়ে আপনার লাভ হবে না। প্রয়োজনে ছোট্ট করে এক পাতায় নিজের একটা হ্যান্ড নোট তৈরি করে নেবেন, অথবা আমরাও আপনাদের দিয়ে দেওয়ার চেষ্টা করব। তবে নিজে তৈরি করলে যেটা হবে যে আপনার পড়ার পাশাপাশি নিজেরই সেটা মুখস্থ হয়ে যাবে, সবচেয়ে বেস্ট হবে। তারপরও ট্রাই করব একটা ফরম্যাট আপনাদের দিয়ে দেওয়ার জন্য, যাতে খুব সহজে বুঝতে পারেন। তো আমাদের গত ক্লাসে যেটা ছিল সেটা যদি আমরা একটা সারসংক্ষেপ করি, 1 থেকে 20 পর্যন্ত গুরুত্বপূর্ণ, মাত্র 5 মিনিটে। 1 নম্বর যে আমাদের আদেশটা ছিল, 1 নম্বর আদেশের মূল বিষয়বস্তু আমরা বলছি যে মামলাতে কারা বাদী এবং বিবাদী হবে এই নিয়ে আলোচনা করে। টোটাল আমরা 5টার মতো অর্ডার থেকে সেখানে রুলস পড়ছি। এর মধ্যে গুরুত্বপূর্ণ যেটা ছিল আমাদের 8 নম্বরটা, এটা বারবারই পড়ার চেষ্টা করবেন, যে রিপ্রেজেন্টেটিভ স্যুট বা প্রতিনিধিত্বমূলক মোকদ্দমা এটা কোথায় আছে। অর্ডার নাম্বার 1, রুল নাম্বার 8, এতটুকুই। আর এই জিনিসটা কি, এটা আমরা সিপিসির যে 11 নম্বর যে সেকশনের মধ্যে ব্যাখ্যার মধ্যে আমরা পড়ে এসেছি, যে যদি একাধিক ব্যক্তির পক্ষে কোনো একজন ব্যক্তি মামলা করে তাইলে তার উপরও রেস জুডিকাটা প্রযোজ্য হবে। তার মানে একাধিক ব্যক্তির পক্ষে যখন একজন ব্যক্তি মামলা করে সেটাকে আমরা রিপ্রেজেন্টেটিভ বা প্রতিনিধিত্বমূলক মোকদ্দমা বলে থাকি। এরপরে রুল নাম্বার 9টা ছিল গুরুত্বপূর্ণ, যে অপসংযোগ এবং অসংযোগ, মানে মিস জয়েন্ডার এবং নন জয়েন্ডার। যাকে যুক্ত করার দরকার নাই তাকে আমরা আনছি, মানে হচ্ছে মিস জয়েন্ডার। যাকে যুক্ত করার দরকার ছিল তাকে আমরা আনতে পারি নাই, তার মানে নন জয়েন্ডার। তো নর্মাল কথাটা হচ্ছে যে মিস জয়েন্ডার এবং নন জয়েন্ডার হইলে মামলাতে কি প্রভাব পড়বে, বলতেছে যে বিচারক তার ইচ্ছা মতো যারা আছে তাদেরকে যতটুকু প্রতিকার দেওয়ার চাইলে দিতে পারে। আর যেটা আমাদের এখানে নাই কিন্তু পরীক্ষায় আসে, সেটা হচ্ছে নেসেসারি পার্টি, প্রয়োজনীয় পক্ষ যদি না থাকে মামলা খারিজ হবে, ডিক্রিটা ডিফেক্টিভ হবে। যেমন যে আপনার সম্পত্তি দখল করছে তার বিরুদ্ধে মামলা না করে যদি সেই সম্পত্তিতে যিনি ভাড়াটিয়া হিসাবে আসতেন তার বিরুদ্ধে মামলা করলে আপনি মামলা জিততে পারবেন না। এরপরে মামলা করার পরে যদি আপনি ওইখানে কাউকে যুক্ত করতে চান, কোনো বাদী বিবাদীকে বাদ দিতে চান, প্রতিস্থাপন করতে চান, তাইলে আমরা যেটা বলি যে অর্ডার নাম্বার 1, রুল নাম্বার 10, 110-এর দরখাস্ত আপনি দিতে পারেন। ভিতরে গেলে আমরা বলি যে এখানে মূলত 4টা জিনিস আছে। একটা হচ্ছে আদালত নিজে থেকেও ঠিক করে দিতে পারে। আদালতের যদি মনে হয় উপযুক্ত বাদী কর্তৃক মামলাটা সাবমিট হয় নাই, আদালত নিজে থেকে ঠিক করে দিতে পারে, সাবরুল 1। সাবরুল 2 হচ্ছে আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন। এরপরে সাবরুল 4 হচ্ছে যে যদি আপনি বিবাদী যুক্ত করেন আরজিকে সংশোধন করতে হবে। আর সাবরুল 5 হচ্ছে যাকে যে দিন যুক্ত করবেন তামাদি আইনের 22 ধারা প্রযোজ্য হবে, মানে যাকে যে দিন যুক্ত করবেন তার বিরুদ্ধে তামাদি গণনাটা করে আপনাকে দেখতে হবে, যদি তামাদির বাইরে হয় তাকে আপনি বিবাদী হিসাবে আনতে পারবেন না। এরপরে 12 নম্বরটা সবসময় গুরুত্বপূর্ণ, একাধিক ব্যক্তির পক্ষে একজন মামলা পরিচালনা করতে পারে যদি পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে দেয়। আর মিস জয়েন্ডার এবং নন জয়েন্ডার নিয়ে কারো আপত্তি থাকলে আর্লিয়েস্ট পসিবল মামলা দায়েরের সাথে সাথে যখনই মনে হবে এখানে মিস জয়েন্ডার বা নন জয়েন্ডার আছে আপত্তিটা করতে হবে। জাস্ট এই 5টা রুলস পড়লে আপনার জন্য যথেষ্ট, এর বাইরে যাওয়ার কোনো দরকার নেই। এরপরে ওয়ার্ডার নাম্বার 2 আমরা বলেছি এটার ভিতর থেকে পরীক্ষা আসার মতো কিছুই নাই। তারপর আপনি শুধু মূল ভাবটা জেনে রাখবেন যে মামলাটা কিভাবে গঠিত হবে সেই বর্ণনা দেওয়া আছে। আমরা যা কিছু দাবি করার একসাথে দাবি করব, স্পষ্ট দাবি করব, যাতে আদালত প্রতিকার দিতে আদালতের জন্য কি হয়, অসুবিধা না হয়। তার মানে আমাদের যেইটা আমরা চাবো সুস্পষ্টভাবে চাবো, একসাথে চাবো। যদি আমরা না চাই পরবর্তীতে চাইতে পারবো না। এরপরে ওয়ার্ডার নাম্বার 3 পড়ার কিছুই নেই, মনে রাখবেন যে আপনি যে অ্যাডভোকেট, আপনি যে মামলা পরিচালনা করবেন এর ক্ষমতা হচ্ছে ওয়ার্ডার নাম্বার 3। ওয়ার্ডার নাম্বার 4 এর মধ্যেও একটা মোকদ্দমা কিভাবে দায়ের হবে আদালতে সেটা বর্ণনা করা আছে। আমরা বলছি কি সেরেস্তাদার অথবা বিচারকের কাছে আপনি সাবমিট করবেন। আর অবশ্যই অবশ্যই কি করতে হবে, আপনাকে যতজন বিবাদী তত কপি আর্জির কপি সাবমিট করতে হবে। এরপরে একটা দেওয়ানি স্যুট রেজিস্টার থাকে, রেজিস্টার নাম্বার হচ্ছে 12, এতটুকুতেই যথেষ্ট। তো গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের 5 নম্বর অর্ডারটা, এটা বারবার পড়ার চেষ্টা করবেন। 5 নম্বর যখনই পড়তে যাবেন চিন্তা করবেন যে 5 নম্বরটা 2টা ভাগে বিভক্ত, একটা হচ্ছে সমন ইস্যু করানো মানে বিচারক কর্তৃক স্বাক্ষরিত হওয়া, আর একটা হচ্ছে ওই স্বাক্ষরিত সমনটা জারি হওয়া।
1 থেকে 5 পর্যন্ত সমন ইস্যু রিলেটেড আলোচনা করে। যদি আপনি একটা মামলা প্রপারলি দায়ের করেন তাহলে 5 কর্মদিবসের মধ্যে কি করতে হবে, সমনটা ইস্যু হবে। এরপরে যেটা বলতেছে যে সেটা হচ্ছে যে সমন 2 কারণে জারি হইতে পারে। মামলার বিষয়বস্তু কি, মানে মূল বিবেচ্য বিষয় কি হবে, মূল ঝগড়াটা কি, যেটাকে আমরা বলতেছি যে ফ্রেমিং অফ ইস্যু রিলেটেড হইতে পারে। আরেকটা হচ্ছে যদি সামারি ট্রায়াল হয়, যেমন নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট অথবা ক্ষুদ্র বিষয়ক আদালত 25,000 টাকা পর্যন্ত মামলা যদি হয়, তখন আদালত আপনাকে চূড়ান্ত নিষ্পত্তির নোটিশ দিবে। এরপরে জারি রিলেটেড 9 নম্বর আদেশ থেকে 19 পর্যন্ত এতটুকু পড়ে মনে রাখবেন। আপনি মোবাইলেও দিতে পারেন, হোয়াটসঅ্যাপেও আপনি সমন জারি করাইতে পারেন। রুল নাম্বার 9-এর ক্ষমতা। রুল নাম্বার 15 বলে পরিবারের প্রাপ্তবয়স্ক কোনো ব্যক্তিকে দিলেই চলবে, তবে কাজের লোককে দিলে হবে না। রুল নাম্বার 17 বলে কেউ যদি অস্বীকার করে অথবা যদি তাকে না পাওয়া যায় তার বাড়ির সামনে আটকায় দিলেই চলবে। রুল নাম্বার 19-এর বি বলে এর এডিশনাল হিসাবে বিচারক আদেশ দিতে পারেন যে আপনি রেজিস্টার্ড ডাকযোগে পাঠান। রুল নাম্বার 20 বলে যদি উপরের কোনোটাই কাজ না করে তাইলে আপনি বিকল্প সমন জারি করান। সাবস্টিটিউট, এই শব্দটা একটু মনে রাখবেন, মাঝে মধ্যে আসে। সাবস্টিটিউট সমন কোথায় আছে বা এটার প্রক্রিয়াটা কি। এটার জন্য 3টা কাজ করতে হয়। একটা হচ্ছে যে বিবাদী সর্বশেষ যেখানে বসবাস করত, ব্যবসা করত, অবস্থান করত, সেখানে আপনি এক কপি লাগিয়ে দিবেন, আদালত চত্বরে 1 কপি লাগিয়ে দিবেন এবং স্থানীয় পত্রিকায় 1 কপি দিয়ে দিবেন। সর্বশেষ 31 নম্বর বলে উপরের এতগুলো কাজ আপনি যেটাই করেন, বিচারক যদি সন্তুষ্ট হয় যে কোনো এক মাধ্যমে যে সমনটা জারি হয়েছে, তাইলে মামলা পরবর্তী ধাপে প্রসিড করবে, না হলে ওই স্তরে আটকে থাকবে। তাহলে এই কয়টা পড়লেই আপনার কিন্তু 5 নাম্বারটা শেষ, আর 5 নাম্বার থেকে একটা এমসিকিউ থাকবেই থাকবে। অতএব 5 নাম্বারটা বারবার পড়ার চেষ্টা করবেন। 6 নাম্বারটাও গুরুত্বপূর্ণ, 6 নাম্বার থেকেও বারবার আসে, পরীক্ষায় আপনার এটা আসবে, পাশাপাশি আপনার বাস্তব জীবনেও কাজে আসবে। যেটা আমরা বলছি যে একজন বাদী যখন তার আর্জি জানায়, বিচারক সেটাকে তখন বাদীর প্লিডিং হিসাবে ধরেন। বিবাদী যখন তার কথা জানায়, বিচারক সেটাকে তার বিবাদীর প্লিডিং ধরেন। তখন আর লিখিত জবাব থাকে না বা আর্জি থাকে না। এই কথাটাই বলতেছে আমাদের রুল নাম্বার 1, যে প্লিডিং ইনক্লুড আরজি অথবা লিখিত জবাব। এখানে এবং না, মনে রাখবেন এটা হচ্ছে অথবা, দুইটা পৃথক জিনিস। তার মানে আরজিও প্লিডিং হইতে পারে, লিখিত জবাবও প্লিডিং হইতে পারে। আর এটা কিভাবে লিখতে হবে, ধরেন যে সেখানে যিনি মামলাটা দায়ের করতেছেন, বাদীর স্বাক্ষর থাকবে, আইনজীবীর স্বাক্ষর থাকবে, একটা সত্যপাঠ থাকবে। এটা যে কোনো একটা আরজি দেখলে আপনি বুঝতে পারবেন, অথবা আমরাও পরবর্তী ক্লাসগুলোতে একটা আরজির মূল চৌম্বকীয় জিনিসটা দেখায় দিব, তাইলে আপনার এই অর্ডারগুলো আর মনে রাখার দরকার হবে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে 16 নাম্বারটা। রুল নাম্বার 16 বলতেছে যে অপরের আর্জিতে, মানে অপর পক্ষের যে প্লিডিং এ যদি কোনো কিছু কুৎসাজনক থাকে, অপমানজনক থাকে, অপ্রয়োজনীয় থাকে, বিচারকে ক্ষতিগ্রস্ত করবে, বিভ্রান্ত করবে, বিলম্ব করবে, এই 5টার যদি কোনো কিছু একটা থাকে, তাইলে বিচারক নিজে থেকে অথবা আপনি অ্যাপ্লিকেশন করলে, তাইলে 2টা জিনিস মনে রাখবেন। এই 5টা জিনিস আপনিও অ্যাপ্লিকেশন করতে পারেন যে এটা কর্তন করা হোক, অথবা বিচারক নিজে থেকে সো মোটো হয়েও আদেশ দিতে পারে যে এই শব্দগুলো আপনি কর্তন করেন। বাদীকেও বলতে পারে, বিবাদীকেও বলতে পারে। এরপরে আপনার আর্জিতে যদি কোনো ভুল ত্রুটি হয়, কোনো প্রকার সংশোধনের দরকার পড়ে, বাদী বিবাদী যুক্ত করার দরকার পড়ে, এর ক্ষমতা পাচ্ছেন আপনি রুল নাম্বার 17, মানে 17-এর ক্ষমতা বলে। আর এই ক্ষমতা আপনার 14 দিন, সময়সীমাটা মনে রাখবেন, আর কিছুরই দরকার নেই। এরপরে যদি আমরা 17 নাম্বারে চলে যাই, 17 নাম্বার আমাদের যে কথাটা বলে সেটা হচ্ছে যে আর্জি ফেরত। রুল নাম্বার 10 বলতেছে যে বিচারকের কাছে যদি আপনি মামলাটা সাবমিট করেন, তার কাছে যদি ল্যাক অফ জুরিসডিকশন থাকে, মানে এখতিয়ার যদি না থাকে, সে আপনাকে এটা ফেরত দিবে। তবে সেখানে সে কি করবে, স্বাক্ষর করবে যে কবে সাবমিট করছেন, কবে রিটার্ন করতেছে। রুল নাম্বার 11 সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, ওয়ার্ডার 7 রুল 11। এখানে বলে যে আপনি যদি একটা মামলা সাবমিট করেন, বিচারক চাইলে এটা প্রত্যাখ্যান করতে পারে। আর এই প্রত্যাখ্যান একটা ডিক্রির মতো আচরণ করবে। 4টা কারণ হইতে পারে: যদি মামলাতে কজ অফ অ্যাকশন না থাকে, যদি আপনার সুট ভ্যালুয়েশন প্রপারলি না হয়, সেই অনুযায়ী যদি কোর্ট ফি প্রদান না করেন, আর কোনো আইন দ্বারা যদি ওই মোকদ্দমাটা বাড়িত হয়, তাহলে বিচারক এটা রিজেকশনের মধ্যে নিয়ে যাবে। আর প্রতিকার কি, আপনি চাইলে নতুন মামলা দায়ের করতে পারেন। এরপরে চলে যে আমরা লিখিত জবাবে সময়সীমাটাই গুরুত্বপূর্ণ। রুল নাম্বার 1 বলে 30 দিন সময় পাবেন, এডিশনাল চাইলে আরো ম্যাক্সিমাম 30 দিন নিতে পারেন, এর চাইতে বেশি না।
আর বাদীর প্রতিটা দাবিকে হয় আপনাকে পৃথক করে স্বীকার করতে হবে অথবা অস্বীকার করতে হবে। নীরবতা সম্মতির লক্ষণ। আপনি যদি কোনো উত্তর না দেন, বিচারক ধরে নিবে বাদীর দাবি আপনি মেনে নিয়েছেন। আর রুল নাম্বার 6-এ সেট অফ বলে একটা শব্দ পাবেন, এটা হচ্ছে মানি স্যুটের ক্ষেত্রে ব্যবহৃত হয়। আপনি যদি 1 লাখ টাকা দাবি করেন, আমি যদি আপনার কাছে ওই 1 লাখের চাইতে কম কিছু দাবি করি, তখন সেটা সেট অফ। আর যদি আপনি 1 লাখ দাবি করছেন, আমি যদি 1 লাখের বেশি দাবি করি, সেটার নাম কাউন্টার ক্লেম। সেট অফ দুই প্রকার, একটা হচ্ছে ইকুইটেবল সেট অফ আর একটা হচ্ছে লিগ্যাল সেট অফ। ইকুইটেবল সেট অফ হচ্ছে যে বিবাদী যে দাবিটা করতেছে প্রকৃত অর্থে তার কাছে অ্যামাউন্ট জানা নাই, কিন্তু সে বাদীর কাছে টাকা পাবে। তখন আদালতের কাছে সে ইকুইটি করার জন্য বলে যে এখানে ইকুইটেবল সেট আপ করে দেন। যেমন আপনি কারো বাসায় কাজ করছেন, কোনো একটা তাকে প্রশিক্ষণ দিয়েছেন, তার বিপরীতে কিছু আপনি পাবেন। তো ওই রকম ক্ষেত্রে ইকুইটেবল সেট আপ ব্যবহার করা হয়। 9 নম্বর যখন আপনি পড়বেন, গুরুত্বপূর্ণ জিনিসটা হচ্ছে মামলা তো আপনারা করলেন, বাদী বিবাদী উপস্থিত হইলে কি হবে, অনুপস্থিত হইলে কি হবে। তো এখান থেকেও শুধু 5টা রুল পড়লে যথেষ্ট, আর কোনো কিছু পড়ার দরকার নাই। 1 নম্বর যেটা, যদি বাদীর দোষে যদি কি হয়, ধরেন যে আপনি বাদী মামলা করছেন, এখন আপনার যে কোনো কারণবশত সমনটা ফেরত আসছে, তো নির্দিষ্ট দিনে হাজির হইলে আপনাকে 1 মাসের মধ্যেই নতুন করে সমন জারির আবেদন করতে হবে, নাইলে মামলাটা খারিজ হবে। তাহলে যদি আপনি সমন জারি করাইতে না পারেন, নতুন সমনের জন্য 1 মাসের মধ্যে, আপনার কাছে যদি পুরাতন বই থাকে ওইখানে 2 মাস লিখা আছে, ওইটা কর্তন করে 1 মাস লিখে রাখেন। এরপরে যদি আমরা দেখার চেষ্টা করি, যদি বাদীর দোষে মামলা খারিজ হয়, যে কোনো কারণবশত আপনি সমন জারি করাইতে পারেন না, এই মামলা খারিজ হয়েছে, তাইলে ওই বিষয়ের উপর আপনি নতুন কোনো মামলা আর কোনোদিন দায়ের করতে পারবেন না। চাইলে আপনি আপিল করতে পারবেন, রদের দরখাস্ত দিতে পারবেন, তবে নতুন মামলা দায়ের করা যাবে না। এই দুটা এমসিকিউ। এরপরে হচ্ছে যে একটা মামলা যখন আপনার চলতেছিল, যদি কোনো কারণবশত খারিজ হয়, আপনি কি করতে পারবেন, ওইটা রদের দরখাস্ত দিতে পারবেন। সরাসরি যদি আপনি কি করেন, 1,000 টাকা ফি পরিশোধ করেন, 30 দিনের মধ্যে যদি দরখাস্ত করেন, ওই খারিজটা আদেশটা রদ হবে। আর যদি মামলা আপনাকে ছাড়া একতরফাই নিষ্পত্তি হয়ে যায়, সেক্ষেত্রে আপনার জন্য 2টা অপশন। আপনি যদি 3,000 টাকা খরচ পরিশোধ করেন, বিচারককে কারণ দেখাইতে হবে না যে আপনি কেন আসেন নাই, 30 দিনে 3,000 টাকা খরচ সহ অ্যাপ্লিকেশন করতে হবে। আর যদি খরচ দিতে না চান, তাহলে 30 দিনে অ্যাপ্লিকেশন করবেন, কেন আসতে পারেন নাই তার যাবতীয় কিছু জানানোর পরে বিচারক সন্তুষ্ট হইলে একতরফা ডিক্রি রদ করতে পারে। এই 5টা পড়লেই যথেষ্ট। এরপরে 10 নম্বরের ক্ষেত্রে শুধু ওই যে 10 দিনের মধ্যে আমরা সেকশন নাম্বার 30 30 ধারার তদবির যেটা আমরা পড়ছি, 30 ধারার পদক্ষেপ, আপনি অপর পক্ষের কাছে কোনো প্রশ্ন করতে পারেন, দলিল চাইতে পারেন, এইরকম প্রশ্নগুলা ইস্যু গঠনের 10 দিনের মধ্যেই আপনাকে চাইতে হবে। আর আপনি যখন অ্যাপ্লিকেশন করবেন, বিচারকের কাছে 14 দিন সময় থাকবে, যেটা রুল নাম্বার 2 বলে যে উনি কি অপর পক্ষকে বাধ্য করবে কি করবে না। আর যদি বাধ্য করে, অপর পক্ষের কাছেও সময় মাত্র 10 দিন। তাহলে এইটা বারবার একটু সময়টা মনে রাখার চেষ্টা করবেন যে 10 দিনে অ্যাপ্লিকেশন করতে হবে, 14 দিন সময় পাবেন, 10 দিনের মধ্যে সাবমিটটা করতে হবে। এরপরে 12 নম্বর আদেশ থেকে মূলত 2টা জিনিস পড়লেই যথেষ্ট। সেটা হচ্ছে কোনো পক্ষ যদি কোনো কিছু মামলার অ্যাট এনি স্টেজ যদি কিছু স্বীকার করতে চায়, তাহলে সে কমপক্ষে 14 দিন পূর্বে একটা নোটিশ দিয়ে দিবে যে আমি এই বিষয়টা স্বীকার করতে চাই। আর ওই স্বীকারোক্তির ভিত্তিতে বিচারকের কাছে কিচ্ছু করার নাই, সে জাজমেন্ট দিতে বাধ্য, বাউন্ড বাই ল। যদি উভয় পক্ষ স্বীকার করে নেয়, বিচারকের সেখানে নিজস্ব কোনো এখতিয়ার চলবে না। রুল নাম্বার 6 বলতেছে যে জাজমেন্ট অন এডমিশন অ্যাট এনি স্টেজ বিচারক দিতে বাধ্য। রুল নাম্বার 13 এটার মধ্যে 3টা জিনিস আলোচনা করে, তবে পরীক্ষায় 2টাই আসে। একটা হচ্ছে একটা দলিল বা কোনো কিছু উপস্থাপন করা, বিচারক চাইলে সেটা আটক করতে পারে, পরে চাইলে আবার ফেরত দিতে পারে। যেমন আপনি একটা দলিল উপস্থাপন করছেন, বিচারকের মনে হইল জাল দলিল, রুল নাম্বার 8 বলতেছে উনি এটা আটক করতে পারবেন। আপনার পরবর্তীতে মূল দলিলটা দরকার, রুল নাম্বার 9 বলতেছে আপনি এটা ফেরত চাইতে পারবেন। জাস্ট এই দুটা মনে রাখলেই পড়া শেষ। এরপরে ওয়ার্ডার নাম্বার 14, এটা হচ্ছে যে মূল ঘটনাটা কি, তাদের মধ্যে মূল বিরোধটা কি, ফ্রেমিং অফ ইস্যু যেটা আমরা বলতেছি, ইস্যু গঠন। বলতেছে যে দেওয়ানি মামলায় 2টা ইস্যু হইতে পারে, আইনগত দিক হইতে পারে, ঘটনাগত হইতে পারে। যেমন তামাদি দোষে বাড়িত কিনা, এটা আইনগত একটা বিষয়। আরেকটা হচ্ছে যে বাদী এই আকারে এই প্রকারে প্রতিবার পাবে কিনা, বাদী পক্ষ দোষে দুষ্ট কিনা, এরকম জিনিসগুলো হচ্ছে ফ্যাক্টের গত বিষয়। তার মানে ইস্যু 2 প্রকার হইতে পারে।
আর বলতেছে যে ইস্যু কত দিনে গঠন করতে হবে। তো এখানে একটা সময়সীমা দেওয়া আছে যে যখন আপনারা প্রথম দিন উপস্থিত হবেন, ওই যে ওয়ার্ডার নাম্বার 9-এ আমরা পড়লাম প্রথম শুনানিতে বাদী বিবাদী উপস্থিত। তো এখানে 15 দিনের একটা টাইম ফ্রেম দেওয়া আছে, যদিও এটা অনুসরণ করা হয় না, পরীক্ষার জন্য আমাদেরকে পড়তে হয় যে প্রথম শুনানির 15 দিনের মধ্যে অথবা লিখিত জবাবের এই দুটার মধ্যে যেটা পরে হবে সে তার মধ্যে ইস্যু গঠন করতে হবে। রুল নাম্বার 5 আমরা পড়েছি যে আপনি চাইলে ইস্যুগুলা এডিশন করাইতে পারবেন, কর্তন করাইতে পারবেন, অথবা সাবস্টিটিউট করতে পারবেন যে এই ইস্যুটার পরিবর্তে এই ইস্যুটা করা হোক। আর ইস্যু গঠনের 120 দিনের মধ্যে চূড়ান্ত শুনানি শুরু হইতে হবে। এখানে কিন্তু ওয়ার্কিং ডে না, শুধুমাত্র দিন, 120 দিন ছুটির দিন সহ যেমন আমরা তামাদি এনে কাউন্ট করি সেটা কাউন্ট হবে। এরপরে ওয়ার্ডার নাম্বার 16 থেকে কিছুই পড়ার নাই, শুধু একটা জিনিস পড়বেন, সাক্ষীকে যদি সমন করা হয় উনি যদি না আসে তাহলে তাকে 500 টাকা পর্যন্ত জরিমানা করা যাবে, এর চাইতে পড়ার কিছুই নেই। রুল নাম্বার 12। এরপরে রুল নাম্বার 17 মুলতবি। তো একটা দেওয়ানি মামলাতে কতবার আপনি ফ্রিতে মুলতবি করাইতে পারবেন, মানে অ্যাডজর্নমেন্ট করাইতে পারবেন, আর কতবার টাকা দিয়ে পারবেন। তো এটার জন্য আমরা বলি যে দুইটা ভাগে আগে ভাগ করে নেবেন। দেওয়ানি মামলা মূলত দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে ইস্যু গঠনের পূর্ব পর্যন্ত একটা স্তর, আর যখন বিচার শুরু হইল তখন একটা স্তর। তো এখানে বলতেছে যে পিএস প্রিএম্পটরি হিয়ারিং এর পূর্বে আপনি 4 বার ফ্রিতে সময় নিতে পারবেন, যেটা পূর্বে 6 বার ছিল। আর এই 4 বারের পরে যদি এডিশনাল দরকার পড়ে ম্যাক্সিমাম আপনি 3 বার নিতে পারবেন, তবে প্রতিবার আপনাকে খরচ দিতে হবে 200 থেকে নিয়ে 1000, যেটা বিচারক ফিক্স করে দিবে। আর যদি একবার চূড়ান্ত শুনানি শুরু হয়ে যায়, নর্মাল নিয়ম হচ্ছে কোনো অ্যাডজর্নমেন্ট চলবে না, তবে একান্তই যদি ন্যায় বিচারের স্বার্থে দরকার পড়ে এইরকম কিছু দেখাইতে পারেন, ফ্রিতে নেওয়ার সুযোগ নাই, ম্যাক্সিমাম 3 বার নিতে পারবেন, প্রতিবারই 200 থেকে 1000, যেটা ঠিক করে দেন আপনাকে টাকা পরিশোধ করতে হবে। এখন বাদী বিবাদী দুইজনেই যদি সময় চায়, সেক্ষেত্রে যদি বিচারক কষ্ট আরোপ করে তাহলে ওই টাকাটা সরকার পাবে। আর আপনারা যদি এই টাকাটা পরিশোধ যদি না করে বাদী বা বিবাদী উভয় পক্ষ, তাইলে মামলা হয় একতরফা যাবে অথবা খারিজ হবে। তাইলে এর বিরুদ্ধে প্রতিকার বলতেছে যে আপনি যদি 30 দিনে 2000 টাকা পরিশোধ করেন তাইলে একতরফাটা রদ হবে অথবা খারিজ আদেশটা রদ হবে। তাহলে আমাদের এই যে অর্ডারটা ছিল 17 নম্বর অর্ডারটা খুবই গুরুত্বপূর্ণ, এটা আপনাকে বারবার পড়তে হবে। এখান থেকে একটা এমসিকিউ আপনার থাকবেই, যে কোনো একভাবে থাকতে পারে। এরপরে 18 নম্বরে পড়ার কিছুই নেই, জাস্ট এতটুকু মনে রাখবেন, আদালত চাইলে এফিডেভিট বা হলফনামার মাধ্যমে কোনো কিছু প্রমাণ করার আদেশ দিতে পারে। এরপরে যদি সরি, ওইটা আমাদের 19 নম্বর ছিল। 18 নম্বরে হচ্ছে যে আমাদের ফাইনাল হিয়ারিং, বাস্তবে হিয়ারিংটা কিভাবে হচ্ছে, এর মধ্যে নিয়ম কানুনের মধ্যে যেটা এবার একটা নতুন অ্যাড করা হয়েছে 4A সেকশন 26-এর সাথে, যেটা আমরা বললাম যে আদালত কি করতে পারে, সাক্ষীদেরকে আর বাস্তব গিয়ে আদালতে কোনো প্রকার সাক্ষ্য দেওয়ার দরকার নাই, তাদের সাক্ষ্যটা হলফনামার মাধ্যমে জমা করলেই চলবে। শুধুমাত্র যদি অপরপক্ষ ক্রস এক্সামিনেশন করতে চায় তবেই ওই সাক্ষীকে ডাকা হবে, নাইলে কোনো সাক্ষীকে আদালতে ডাকা হবে না। এরপরে যদি আমরা দেখি, আমাদের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে 18 নম্বরটা, যে বিচারক, দেওয়ানি আদালতের বিচারক চাইলে বিরোধীয় বিষয়বস্তুটা বাস্তবে সরজমিনে গিয়ে পরিদর্শন করতে পারে। এর রুলস নাম্বারটা মনে রাখবেন, এটা মাঝে মধ্যে জিজ্ঞেস করে আপনার যে কত রুলসের অধীনে দেওয়ানি আদালতের বিচারক নালিশি সম্পত্তি পরিদর্শন করতে পারে। তাইলে এটা হচ্ছে আমাদের রুল নাম্বার 18। আর রুল নাম্বার 19 বলতেছে যে 120 কর্মদিবসের মধ্যে চূড়ান্ত শুনানি সমাপ্ত করতে হবে। এখানে কিন্তু ওয়ার্কিং ডে, এটা মনে রাখবেন, ওয়ার্কিং ডে। আর 20 নম্বরে একটা দেওয়ানি আদালতের যে বিচারক আছে তার আদালতে কতটা মামলা প্রিএম্পটরি হিয়ারিং পর্যায়ে থাকবে এটার একটা লিস্ট দেওয়া আছে। পূর্বে ছিল এক প্রকার, এখন তার ডবল করা হয়েছে। পূর্বে যেটা ছিল যে 5টা পর্যন্ত মামলা কি থাকবে, প্রিএম্পটরি 5টার বেশি মামলা প্রিএম্পটরি হিয়ারিং অবস্থায় উনি একদিনে শুনবেন না। এর মধ্যে যেটা ছিল যে 2টা তার মধ্যে আংশিক হইতে পারে। আর এখন যেটা করা হয়েছে 5-এর পরিবর্তে 10, 2-এর পরিবর্তে 4, মানে একদিন যে কোনো একজন বিচারক তার আদালতে যে মামলা, যে আগে ছিল 5টার বেশি মামলা প্রিএম্পটরি হিয়ারিং অবস্থায় একদিনের বেশি শুনবেন না, যেটার মধ্যে 2টা আংশিক হইতে পারে। এখন করা হয়েছে ম্যাক্সিমাম 10টা শুনতে পারবেন, যার মধ্যে 5টা আংশিক হইতে পারে। আর তার আদালতে টোটাল যত মামলা সিরিয়াল পড়বে সেখানে যাতে 200টার বেশি মামলা প্রিএম্পটরি হিয়ারিং অবস্থা না আসে,
আর এটা থেকে যখন কমতে কমতে 170টা পর্যন্ত আসবে, তখন আবার নতুন করে মামলাগুলা উনি ওনার আদালতের সিরিয়াল নাম্বারে রাখবেন যে এই মামলাগুলা প্রি হিয়ারিং অবস্থায় আছে। পূর্বে এটা ছিল 100 আর 70, এখন করা হয়েছে 200 আর 140। যাদের পূর্বেরটা মনে আছে ওইটার সাথে শুধু দুই গুণন করে দিবেন, তাইলে আপনার জন্য যথেষ্ট। আর যাদের নতুনটা মনে করতেছেন, যদি পরীক্ষা পুরাতনটা চায় তাহলে সেখানে কি করবেন, জাস্ট 2 দিয়ে ভাগ দিয়ে দিবেন। এরপরে 19 নম্বরটা আমরা অলরেডি পড়লাম যে আদালত কি করতে পারে, হলফনামার মাধ্যমে কোনো একটা ফ্যাক্টকে প্রমাণ করার আদেশ দিতে পারে। আর 20 নম্বরে ছিল যখন ফাইনাল আর্গুমেন্ট শেষ হবে 7 দিনের মধ্যে প্রকাশ্য আদালতে রায় প্রকাশ করবেন, আর রায় প্রকাশের 7 দিনের মধ্যে ডিক্রি প্রদান করবেন। আর একটা জিনিস মনে রাখবেন, একটা এমসিকিউ আসতে পারে, যদিও 7 দিন পরে ডিক্রিটা দেওয়া হচ্ছে, ডিক্রির মধ্যে রায়ের তারিখে উল্লেখ করা থাকবে। মানে কি, যেমন ধরেন যে আজকে 16 তারিখে যদি একটা রায় প্রকাশ করা হয়, তাইলে এটার সাথে আমরা 7 দিন পরে ডিক্রি আসবে ধরে নিলাম, নর্মাল 23 তারিখে ডিক্রি আসবে, কিন্তু ডিক্রিতে তারিখ থাকবে 16 তারিখই, যদিও বর্তমান বাংলাদেশের প্রতিটা বিচারকই এটা অনুসরণ করে না। ঠিক আছে, পরীক্ষা যেহেতু আসবে এটা আপনারা মনে রাখতে হবে যে ডিক্রিতে রায়ের তারিখে উল্লেখ থাকবে, জাজমেন্ট যেই তারিখে হয়েছে ওই তারিখেই। এটা একটু মনে রাখবেন, রুল নাম্বার 7। এইখান থেকে 3টা পড়লে আমাদের জন্য যথেষ্ট। এইটা ছিল আমাদের গত ক্লাসের আলোচনা। তাহলে আজকে আমরা দেখব 21 থেকে নিয়ে পরবর্তী গুলা গুরুত্বপূর্ণ জিনিসগুলা। তাহলে একটা দেওয়ানি মামলাতে আমাদের কি হয়েছিল, আমরা আরজি দাবি দাখিল করলাম, সেটার পরে আমাদের সমন জারি হইলো, লিখিত জবাব আসলো, এডিআর করার সুযোগ ছিল, করলে করলাম, না হলে আমাদের ইস্যু ফ্রেম হইল। এরপরে আমরা ডিসকভারি করলাম, সেটেলমেন্ট ডেট করলাম, প্রিএম্পটরি হিয়ারিং হইল, আর্গুমেন্ট হইল, জাজমেন্ট হইল, ডিক্রি হইল। এখন আসি ওই ডিক্রিটা তো এখন আমাদেরকে জারি করাইতে হবে। নর্মালি মনে রাখবেন, আমরা সুনির্দিষ্ট প্রতিকার আইনের 42 ধারা জানি সে কি আছে, ঘোষণামূলক ডিক্রি। প্রতিটা দেওয়ানি মামলা 2 প্রকার, একটা হচ্ছে এক্সিকিউশন আর একটা হচ্ছে যে শুধু ডিক্লারেশন। মানে যেখানে ডিক্লারেশনই যথেষ্ট, কোনো এক্সিকিউশনের দরকার নেই। যেমন ধরেন যে আপনার নামের মধ্যে একটু ভুল হয়েছে, এখন আপনি আদালতের মাধ্যমে ঘোষণা চাইলেন, তো ঘোষণাটাই যথেষ্ট, যেমন আমরা সুনির্দিষ্ট প্রতিকার আইনের 42 ধারায় চাই। কিন্তু এইখানে যেগুলো আসবে এগুলো হচ্ছে এক্সিকিউটরি, এখানে এক্সিকিউশন দরকার হবে। আদালত বলছে জমিটা আপনার, কিন্তু দখলটা উদ্ধার করে দিতে হবে, আপনি ওই ডিগ্রি নিয়ে যায় সরেজমিনে মারামারি করে উদ্ধার করতে পারবেন না। তো এইটার জন্য হচ্ছে আমাদের 21 নাম্বার, আর এইটার সাথে সেকশন হচ্ছে আমাদের 36 থেকে নিয়ে মোটামুটি 74 পর্যন্ত, যেটা আমরা অলরেডি পড়ে আসছি। তাইলে ডিক্রি 21 নাম্বার অর্ডার, এই অর্ডারটা নিজেই একটা আইনের মতো, 100টার উপরে 103টার মতো আছে এর বিভিন্ন রুলস। তবে যদি আপনি খুব সূক্ষ্মভাবে পড়েন, মূলত 10টা লাইন পড়লে 21 নাম্বার অর্ডার কিন্তু শেষ, এর চাইতে বেশি কিছু নাই। নর্মালি 11 নম্বর রুলসটা আমাদেরকে বলতেছে যে একটা ডিক্রি জারির আবেদন মৌখিকভাবে করা যায় কিনা। এটা একটা এমসিকিউ আপনার হইতে পারে যে ডিক্রির এক্সিকিউশন মৌখিকভাবে করা যায় কিনা। কথা হচ্ছে যে হ্যাঁ, ডিক্রির এক্সিকিউশন মৌখিকভাবে করা যায় যদি সেটা মানি স্যুট হয়, বিবাদী যদি আদালতে উপস্থিত থাকে। তাইলে একটা এক্সিকিউশন আমরা মৌখিকভাবেও চাইতে পারি, কিন্তু কন্ডিশন হচ্ছে মানি স্যুট হবে, কন্ডিশন হচ্ছে বিবাদী আদালতে উপস্থিত থাকবে, যাকে আমরা জাজমেন্ট ডেটার বলতেছি। এর বাইরে সকল প্রকার ডিক্রির এক্সিকিউশন লিখিত হইতে হবে, রিটেন, তাহলে মৌখিক ও ডিক্রি জারির অ্যাপ্লিকেশন দেওয়া যায়। এরপরে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে আমাদের, সেটা হচ্ছে যে রুল নাম্বার 22টা পড়বেন, তাহলে আমাদের যথেষ্ট। নর্মালি আমরা যখন সিপিসি পড়বো বা পড়ছি, আমরা সিপিসির 48 নাম্বার সম্ভবত আমরা সেকশনটা পড়ে আসার কথা। সেখানে 48-এ আমাদের একটা কথা বলা আছে যে আপনি যখন একটা দেওয়ানি মামলা ডিক্রি লাভ করবেন, আপনার কাছে 12 বছর অধিকার থাকবে, যে 12 বছরের মধ্যে আপনি আদালতের মাধ্যমে ডিক্রিটা এক্সিকিউশন করাইতে পারবেন। তাহলে কত বছর ডিক্রি জারির সময়সীমা? 12 বছর। এখন এই রুল নাম্বার 22 বলতেছে যে 12 বছর তো আপনার অধিকার আমরা দিলাম, তাই বলে যে আপনি 12 বছর ঘুমায় থাকবেন এমন যাতে না হয়। এই জন্য প্রথমেই বলতেছে, যদি আপনি প্রথম 2 বছরের মধ্যে, মানে আজকে 2026 সালে 16ই ফেব্রুয়ারি আপনি কি পাইলেন, ডিক্রি পাইলেন, তাহলে আগামী 2 বছরের মধ্যে যদি এক্সিকিউশন করতে যান, তাহলে আপনাকে কি করতে হবে না, যিনি জাজমেন্ট ডেটার তাকে আর নোটিশ দেওয়ার দরকার নাই যে আপনার বিরুদ্ধে আমি মামলা জিতছি,
আমি এক্সিকিউশনে যাচ্ছি এরকম কোনো নোটিশ দিতে হবে না। কিন্তু যদি 2 বছরের পরে যান তাহলে প্রথমে ওই জাজমেন্ট ডেটার মানে যিনি বিবাদী ছিলেন তাকে নোটিশ দিতে হবে। তাহলে এইটা একটা এমসিকিউ যে কত দিনের মধ্যে ডিক্রির এক্সিকিউশন চাইলে অপরপক্ষকে নোটিশ দিতে হয় না। তো এটা হচ্ছে 2 বছর, পূর্বে সম্ভবত 1 বছর দেওয়া ছিল। যাদের কাছে পুরাতন বই আছে ঠিক করে নেবেন, এটা হচ্ছে 2 বছর। তাহলে আপনি কোনো মামলা জিতার 2 বছরের মধ্যে এক্সিকিউশনে গেলে অপরপক্ষকে নোটিশ দেওয়ার কোনো বাধ্যবাধকতা নাই। আর যদি 2 বছরের পরে যান তাইলে নোটিশ দেওয়া বাধ্যতামূলক। 2 নাম্বারটা হচ্ছে যে এ এবং বি, আপনি বি এর বিরুদ্ধে মামলাটা জিতছেন, জিতার পরে বি মারা গেছে, এখন ওই সম্পত্তির মালিক হচ্ছে সি। আপনি মামলাটা বি কে বিবাদী রেখে করছেন, এক্সিকিউশনে যাওয়ার আগেই বিবাদী মারা গেছে। ওই রকম ক্ষেত্রে যদি একদিন পরেও আপনি এক্সিকিউশনে যান আপনি নোটিশ দিতে বাধ্য। তাহলে প্রথম কন্ডিশন কি ছিল? বিবাদীর বিরুদ্ধে যদি 2 বছরের মধ্যে যান নোটিশ দিতে হবে না। কিন্তু এখন সমস্যা হচ্ছে আপনি বিবাদীর বিরুদ্ধে মামলা দিচ্ছেন, এক্সিকিউশনে যাওয়ার আগেই আপনার মারা গেছে সে, তার ছেলে বা তার লিগ্যাল রিপ্রেজেন্টেটিভ যদি থাকে, তাইলে যদি আপনি একদিন পরেও যান বিবাদীকে নোটিশ দিতে হবে। তো এই জন্য বলতেছে যে লিগ্যাল রিপ্রেজেন্টেটিভের বিরুদ্ধে যদি আপনি এক্সিকিউশনে যান নোটিশ দেওয়া বাধ্যতামূলক। আর 3 নাম্বার হচ্ছে সেকশন 44-এ, যেটা আমরা পড়ি নেই, বাদ দিয়েছি, এটা হচ্ছে রেসিপ্রোকাল ডিক্রি আছে এক প্রকারে। যেমন ধরেন যে ভারতে আপনি কোনো ব্যবসাপাতি করতেন, ওইখানে পাওনা ছিলেন, ভারতের আদালতে আপনার বিরুদ্ধে ডিক্রি আরেকজন ব্যবসায়ী লাভ করছে, আপনার সম্পত্তি তো বাংলাদেশে, তো সে ভারত থেকে সে বাংলাদেশের আদালতের মাধ্যমে যখন এক্সিকিউশন করতে যাবে, যেটাকে আমরা বলি যে রেসিপ্রোকাল মানে পারস্পরিক, বিভিন্ন দেশের যে ডিক্রিগুলা, এগুলার জন্য একদিন পরে হইলেও আপনারা নোটিশ দেওয়া বাধ্যতামূলক। তাহলে আমরা 3টা অবস্থা পাইলাম যেখানে ডিক্রির এক্সিকিউশনে গেলে নোটিশ দেওয়া বাধ্যতামূলক, এটা এমসিকিউতে আসে। তাই রুল নাম্বার 22 একটু সময় নিয়ে বুঝে পড়ার চেষ্টা করবেন। প্রথম সাধারণ নিয়ম হচ্ছে 2 বছরের পরে হইলে বাধ্যতামূলক, যদি এলআর হয় একদিন পরে হইলেও বাধ্যতামূলক, যদি রেসিপ্রোকাল ডিক্রি হয় মানে ভিন্ন দেশের ডিক্রি হয় তাহলে একদিন পরে হইলেও বাধ্যতামূলক। এই 3টা মুখস্থ করে নেবেন, আশা করি আপনার কাজে আসবে। আর এটার সাথে আমরা ওই তামাদি আইনের 3টা অনুচ্ছেদ একই সাথে পড়ে নিবেন। সেকশন নম্বর 48 সিপিসিতে আমরা 12 বছর পড়ছি, তামাদি আইনের 183-তেও পড়ছেন, সুপ্রিম কোর্ট হাইকোর্ট হইলে 183, 12 বছর। যদি আমাদের এই যে জেলা জজ সাহেবরা হন 5 জন যারা আছেন, এদের আদালতের ডিগ্রি হয়েছে 3 এবং 6 বছর। 3 বছর হয়েছে যেটা, যেই ডিগ্রিটা রেজিস্ট্রেশন করার প্রয়োজন পড়ে না। যদি ডিগ্রি রেজিস্ট্রেশন করার প্রয়োজন পড়ে তখন 6 বছর, যেমন আমাদের অগ্রকয়ের মামলা, যেমন আমাদের রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজাস্বত্ব আইনের যে মামলাগুলা সেগুলা। আর 181 হচ্ছে যেই ডিগ্রি এক্সিকিউশনের কোনো সময়সীমা দেওয়া নাই, সেই সময়সীমা হচ্ছে 3 বছর। তাহলে যখন আপনি এটা পড়লেন আপনি একসাথে দেখেন যে মোটামুটি 3টা জিনিসকে সাজিয়ে যদি পড়েন আপনার মনে থাকবে। তাহলে রুল নাম্বার 22, তামাদি আইনের 3টা অনুচ্ছেদ, আর সেকশন নাম্বার 48, এইগুলাকে একসাথে পড়বেন, আশা করি আপনার টোটাল জিনিসটা বুঝে আসবে। এরপরে যেটা হচ্ছে যে আমরা যদি দেখার চেষ্টা করি এইবারে নতুন করে সংশোধন করে যেটা অ্যাড করা হয়েছে, এটা একটু পড়বেন 30-এর। নর্মালি যেগুলো মানি স্যুট হয়, মানি স্যুটের ক্ষেত্রে আপনি কতদিন জাজমেন্ট ডেটারকে আদালতে যে কি করতে পারবেন, জেলখানায় আটক রাখতে পারবেন এক্সিকিউশনের সময়। তো এক্ষেত্রে সময়সীমা হচ্ছে 6 মাস কারাগারে আটক রাখা যাবে। এটা অলরেডি সম্ভবত আমরা একটু পড়ে আসছি, মনে থাকার কথা যে 50 টাকার বেশি হইলে 6 মাস, 50 টাকার কম হইলে 6 সপ্তাহ। এটা কিন্তু আমরা ওই যে 36 থেকে যখন আমরা 74 পড়ছি সেখানে কিন্তু আমাদের ছিল সম্ভবত 57 কি 58-তে সম্ভবত। তবে এখানে নতুন কন্ডিশন যেটা হয়েছে, এই যে তারে আপনি কারাগারে রাখলেন, সে যদি 25% টাকা যদি জমা দেয়, ধরেন যে 1 লাখ টাকা তার ডিক্রি হয়েছে, যদি 25,000 টাকা জমা দেয়, বাকি টাকা 60 দিনের মধ্যে দিবে, এই রকম যদি লিখিত দেয়, বন্ড দেয়, তাইলে তারে জেলখানা থেকে মুক্ত করা যাবে। তো এইটুক পরীক্ষা আসতে পারে যেহেতু নতুন অ্যাড করা হয়েছে। তাহলে মানি স্যুটের ক্ষেত্রে সর্বোচ্চ এক্সিকিউশনে গেলে 6 মাস পর্যন্ত আটক রাখা যাবে। তাকে যদি গ্রেফতার করে জেলখানায় পাঠানো হয়, সে যদি 25% টাকা যদি নগদ জমা করে, বাকি টাকা 60 দিন মানে 2 মাসের মধ্যে দিবে, এরকম যদি বন্ড প্রদান করে তাহলে তারে মুক্ত করা যাবে। তো এটা একটু মনে রাখবেন। আর 31 নম্বর বলতেছে তার যদি অস্থাবর সম্পত্তি থাকে, মানে মুভেবল প্রপার্টি যদি কোক করা হয়,
সেটা 6 মাস ছাড়া বিক্রি করা যাবে না। তার কোনো গাড়ি আছে, অন্য কোনো জিনিস আছে, অ্যাটলিস্ট 6 মাস পর্যন্ত কি থাকবে, সেটা অ্যাটাচ করা থাকবে, এরপরই আপনি বিক্রি করতে পারবেন। এরপরে 46 নাম্বারটার উপরে যদিও আমাদের ওয়ার্ডারের মধ্যে এটা লিখা নাই, তো এটা একটু মনে রাখবেন যে গার্নিশি ওয়ার্ডার বলে একটা শব্দ আছে। গার্নিশি ওয়ার্ডার হচ্ছে, যেমন ধরেন যে আমি আপনার কাছে 1 লাখ টাকা পাবো, আপনার কাছে কোনো টাকা নাই, কিন্তু আপনার ব্যাংকে টাকা আছে হয়তো 1 লাখ টাকা। তো এখন আমি যেটা করতে পারি সেটা হচ্ছে আদালতকে মাধ্যমে একটা আদেশ জারি করাইতে পারি, ব্যাংকে আদালত নির্দেশ দিবে যে টাকাটা আপনাকে না দিয়ে আমাকে দেওয়ার জন্য। এই যে আপনার টাকা যেটা আপনাকে না দিয়ে আমাকে দেওয়ার আদেশ দেওয়ার জন্য যে অ্যাপ্লিকেশনটা দিব, এই অ্যাপ্লিকেশনটার বিপরীতে বিচারক যে আদেশ জারি করবে সেটাকে বলতেছে যে গার্নিশি অর্ডার। তার মানে হচ্ছে যে যিনি ডিক্রি হোল্ডার, উনি জাজমেন্ট ডেটারের যদি এমন কোনো প্রপার্টি থাকে যেটা অন্য কারো কবজায় আছে, তাহলে আদালতের মাধ্যমে আমি অ্যাপ্লিকেশন দিয়ে আদালত থেকে এই আদেশটা নিতে পারি যে সেটা সরাসরি আদালতে অথবা আমাকে দেওয়া হোক, যাতে জাজমেন্ট ডেটারকে দেওয়া না হয়। তো এখান থেকে এই 46 নাম্বারের শেষের অংশে এই আভাসটা পাবেন, যেটাকে আমরা বলি যে গার্নিশি অর্ডার। এরপরে 68 নাম্বারটা পড়ে নেবেন, সেটা হচ্ছে যে দেখবেন যে ব্যাংকেরা কি করে, সম্পত্তি নিলাম করে, যদিও দেওয়ানি কার্যবিধি মোতাবেক করে না, বর্তমানে অর্থ ঋণ আইন অনুযায়ী তারা করে, কিন্তু যেহেতু আমাদের পাস করতে হবে তো এর জন্য এটা একটু পড়েন। যেমন ব্যাংকগুলো সম্পত্তি নিলাম করে, নিলামের আগে পত্রিকায় কিন্তু কি দেয়, নিলাম বিজ্ঞপ্তি দেয়। তো বলতেছে যদি সেটা স্থাবর সম্পত্তি হয়, মানে ইমুভেবল প্রপার্টি হয়, কোনো প্রকার জায়গা জমি, কোনো বিল্ডিং, কোনো দোকানঘর হয়, তাইলে কমপক্ষে 30 দিনের সময়সীমা দিয়ে কি করবে, প্রোক্লেমেশন জারি করবে, হুলিয়া জারি করবে, নোটিশ দিবে। আর যদি সেটা মুভেবল প্রপার্টি হয় তাইলে 15 দিন। তো এটাই আপনার পরীক্ষায় আসে, যে যদি স্থাবর সম্পত্তি হয় কতদিন, অস্থাবর হইলে কতদিন। তাহলে এটা মনে রাখবেন, ব্যাংকের নিলাম, তাইলে আপনার মনে থাকবে যে কমপক্ষে 30 দিনের সময় থাকবে, মানে পত্রিকায় যে নিলাম বিজ্ঞপ্তি পাবেন ওই বিজ্ঞপ্তি থেকে 30 দিন পরে গিয়ে নিলামটা হবে। এরপরে এখন আপনি যদি ধরেন যে নিলামের মাধ্যমে ওই জমিটা কিনতে চান, তাহলে বলতেছে যে 84 নাম্বারে নিলামে 25% টাকা আপনাকে জমা করতে হবে। নর্মালি নিলামের মধ্যে ব্যাংক কি করে, ওই সম্পত্তির ভ্যালুয়েশন কিন্তু ওই পত্রিকা উল্লেখ করে না। ব্যাংক উল্লেখ করে যে ওই সম্পত্তির বিপরীতে সে কত টাকা পাবে। ধরেন যে একটা সম্পত্তির বাজার মূল্য ধরলাম 1 কোটি টাকা, ব্যাংক তার কাছে 90 লাখ টাকা পাবে। ব্যাংক কিন্তু নিলাম পত্রিকায় সম্পত্তির মূল্য 1 কোটি বলবে না, বলবে যে আমি কি 90 লাখ টাকা পাবো। তাইলে এই 90 লাখ থেকে 25% আপনাকে জমা করতে হবে নিলামে অংশগ্রহণ করার জন্য। আর বাকি টাকা যদি আপনি নিলামে যদি আপনি পান, বাকি টাকা 15 দিনের মধ্যে প্রদান করতে হবে। তো এটাও একটা এমসিকিউ। কত টাকা দিয়ে অংশগ্রহণ করতে হয়, 25% টাকা। যদি আপনার পক্ষে নিলাম আসে, কত দিনে বাকি টাকা পরিশোধ করতে হবে, 85, বলতেছে 15 দিনে। এখন ধরেন যে আমার মনে হইলো আমার সম্পত্তি নিলাম হইছে, নিলামটা অবৈধ হইছে, নিলামে 2 নাম্বারই হইছে, আমি নিলামটা যদি রদ করাইতে চাই, তাইলে 89 আমাকে ওই ক্ষমতা দেয়। আমি নিলাম রদের দরখাস্ত যদি আমি দিতে যাই, তাহলে যেইটা ক্রয় মূল্য হইছে এখন কিন্তু আর 90 লাখ না। কারণ একটা মনে রাখবেন, নিলামে ওই 90 লাখের সম্পত্তিটা 2 কোটি টাকাও বিক্রি হইতে পারে। যদি নিলামটা যদি আপনি দেখেন যে আপনি 90 লাখ বলছেন, আমি 95 বলছি, আপনি পরে 1 কোটি বললেন, আমি 1.5 কোটি বললাম। তো এই জন্য বলতেছে যে যত টাকা ক্রয় মূল্য হবে, ক্রয় মূল্যের 5%, ধরলাম যে আমরা 1.5 কোটি টাকা বিক্রি হয়েছে, তাইলে আমাকে প্রায় 7.5 কোটি টাকা জমা করে কি করতে হবে, নিলাম হ্রদের 7.5 লাখ টাকা জমা করে নিলাম হ্রদের দরখাস্ত দিতে হবে। তাহলে নিলামে নতুন ক্রেতারা যত টাকায় কিনবেন তার 5% জমা করে নিলামে কি করতে হবে। আর নিলামে উল্লেখিত টাকাটাও দিতে হবে আপনাকে, দুটাই। আপনি যদি রদ করাইতে চান, 2টা টাকাই আপনাকে দিতে হবে। এর কারণটা হচ্ছে কি, যে যিনি সম্পত্তিটা কিনলেন পরবর্তীতে, আপনি যে 15-25% টাকা জমা করছেন, তার তো ক্ষতি হইতে পারে। তো ওই জন্য নিলাম রদ করাইলে যাতে অপরপক্ষের ক্ষতি না হয়, আপনার কাছ থেকে 5% টাকা কিন্তু বেশি নিবে। এইটাও মনে রাখার চেষ্টা করবেন। আর যদি আমরা দেখি, সেটা হচ্ছে যেটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে আমাদের 94 নাম্বারটা একটু মনে রাখবেন। এইটাকে বলে যে বয়নামা। এটা কিন্তু জমির বায়নামা না, এটা হচ্ছে বয়নামা, মানে সেল সার্টিফিকেট। এমসিকিউতে আপনার আসতে পারে যে নিলামে সেল সার্টিফিকেট কত আদেশের অধীনে করা হয়।
তাহলে 94 নাম্বার রুলসের অধীনে কি বলতেছে, একটা নিলাম যখন কি হবে সম্পূর্ণরূপে সমাপ্ত হবে, নিলামের বিরুদ্ধে রদ করার সময়সীমা 30 দিন যখন অতিবাহিত হবে, তখন আদালত কি করবে, একটা ফাইনাল সেল সার্টিফিকেট দিয়ে দিবে ক্রেতাকে যে আজকে থেকে আপনি সম্পত্তির মালিক। আর যদি কেউ নিলামটাকে বাধা দেয়, ডিক্রি এক্সিকিউশনে বাধা দেয়, যেটা অলরেডি আমরা 74 নম্বর সেকশনেও কিন্তু পড়ে আসছি, যে 30 দিন কারাগারে আটক রাখা যাবে। আর এইবারে আগে ছিল 103টা বিধি, এখন হচ্ছে 104। এবারে বলতেছে যে আদালত কি করতে পারবে, ডিক্রি কার্য করার আদেশ দিতে পারবে আইন শৃঙ্খলা বাহিনীকে অথবা সরকারের উপযুক্ত অ্যাপ্রোপ্রিয়েট অথরিটিকে দেওয়ানি আদালত আদেশ দিতে পারবে। পূর্বে এরকম কোনো বিধান ছিল না। তাহলে আপনি যদি এই 21 নাম্বার থেকে এই কয়েকটা যদি পড়েন, এর বাইরে আপনার যাওয়ার কিন্তু দরকার নেই। তাহলে দেখেন যে এত বড় যে একটা আইন, এটাকে যদি আপনি 10টা যদি লাইন করেন যথেষ্ট। একবার যদি আমরা আবার রিক্যাপ করে দেই, ডিক্রির অ্যাপ্লিকেশন মৌখিকও দেওয়া যায়, লিখিতও দেওয়া যায়। মৌখিকের কন্ডিশন হচ্ছে শুধু মানি স্যুট, মানে টাকার মামলা। এরপরে 3টা ক্ষেত্রে নোটিশ দেওয়া বাধ্যতামূলক, যদি 2 বছরের পরে হয়, যদি এলআর হয়, যদি বিদেশি ডিক্রি হয়। আর যদি আমরা দেখি যে 6 মাস কারাগারে আটক রাখতে পারবো, 25% জমা দিলে বাকি টাকা 60 দিনে দিবে, এই মর্মে সে জেলখানা থেকে বের হইতে পারে। আর যদি মুভেবল প্রপার্টি হয় 6 মাস পরে বিক্রি করা যাবে। আর গার্নিশিং অর্ডার হচ্ছে যে যিনি জাজমেন্ট ডেটার, তার সম্পত্তি কারো কাছে থাকলে সেটা আদালতের মাধ্যমে ডিক্রি হোল্ডারের কাছে আসার যে আদেশ দেয়, সেটাই হচ্ছে গার্নিশি অর্ডার। আর কোনো মুভেবল প্রপার্টি হইলে 15 দিনের নিলাম বিজ্ঞপ্তি, আর যদি ইমুভেবল হয় 30 দিনের নিলাম বিজ্ঞপ্তি। কেউ যদি নিলামে অংশগ্রহণ করতে চায় 25% টাকা জমা করবে, আর নিলামে যদি সে কিনতে পারে বাকি টাকা 15 দিনে প্রদান করবে। কেউ যদি রদ করতে চায় তাইলে তারে ক্রয় মূল্যের 5% এবং ক্রয় মূল্য উভয়টাই আদালতে জমা করতে হবে। আর চূড়ান্তভাবে যখন নিলাম নিষ্পত্তি হবে, আদালত একটা বয়নামা বা সেল সার্টিফিকেট ইস্যু করবে। কেউ যদি এক্সিকিউশনে বাধা দেয় 30 দিন দেওয়ানি কারাগারে রাখা যাবে। আর 104-এ নতুন করে অ্যাড করা হয়েছে, একটা ডিক্রি এক্সিকিউশন করার জন্য আইন শৃঙ্খলা বাহিনী অথবা সরকারের অ্যাপ্রোপ্রিয়েট অথরিটিকে দেওয়ানি আদালতের বিচারক আদেশ দিতে পারবে। এই কয়েকটা যদি আপনি লিখে নিজের মতো করে 3-4 বার পড়েন, মনে করি যে অতটা কঠিন কিছু না। আর এটা পড়ার পরে বিগত 6 বারের যদি পরীক্ষাগুলো যায় দেখেন, এর বাইরে কোনো এমসিকিউ কিন্তু নাই। সেই জন্য এই কয়েকটা পড়ে আগে পড়াটা শেষ করেন। এখন আমরা চলে যাই, এর পরবর্তী যেই আমাদের আছে সেটা হচ্ছে যে 22 নাম্বার অর্ডার। 22 নাম্বার থেকে ভিতরে পড়ার কিছুই নেই। মনে রাখবেন, দেওয়ানি মামলায় যেটা হয়, আপনি যার বিরুদ্ধে মামলা করছেন উনি যদি মারা যায়, তামাদি আইনে আমরা পড়ে আসছি 90 দিনে বাদী মারা গেলেও যুক্ত করতে হয়, বিবাদী মারা গেলেও যুক্ত করতে হয়, নাইলে মামলাটা বাতিল হয়। তামাদি আইনে কিন্তু আপনি পড়ে আসছেন 176 আর 177। 22 নাম্বার ওই কথাটাই এখানে বলে, যদি বাদী বিবাদীর কেউ মারা যায়, কারো যদি বিয়ে শাদী হয়ে যায়, কেউ যদি ইনসলভেন্ট হয়, তাইলে মামলার উপর কি প্রভাব পড়বে। যেমন ধরেন যে স্বামী স্ত্রীর মধ্যে একটা মামলা চলতেছে, যে আমরা যদি বলি যে সেখানে বিবাহ বিচ্ছেদ মামলা চলতেছে, এখন স্বামী মারা গেল, তাইলে কি আর স্ত্রীর কোনো অধিকার বা কোনো কি দরকার আছে আর ডিভোর্স নেওয়ার? নাই। তো ওই জন্য প্রথম যেইটা সেটা হচ্ছে, যদি কজ অফ অ্যাকশন বজায় থাকে, তাহলে পক্ষ মারা গেলেও থাকবে, বিবাহ হইলেও থাকবে, দেউলিয়া হইলেও থাকবে। কজ অফ অ্যাকশন মানেটা কি? আমরা বলছি যে আইনগতভাবে একটা রেমেডি পাওয়ার উপযুক্ত কোনো একটা জিনিস। যেমন স্বামী স্ত্রীর মধ্যে যদি একজন মারা যায়, অলরেডি ওই মামলাটা বাতিল হবে, কারণ কজ অফ অ্যাকশন নাই, যার বিরুদ্ধে প্রতিকার নেবেন সেই মারা গেছে। কিন্তু যদি সেটা মোহরানা রিলেটেড মামলা হয়, ওটা বাতিল হবে না, কারণ স্বামীর সম্পত্তি থেকে স্ত্রী সম্পত্তি পাবে। অতএব স্বামী মারা গেলেও মামলা বাতিল হবে না। মূল কনসেপ্ট এটাই, আর কিছু না। তাহলে এই 3টা জিনিসের ওই কনসেপ্টটাই মনে রাখবেন। যদি আপনার কজ অফ অ্যাকশন বজায় থাকে, তাইলে পক্ষে মারা গেল, বিবাহ হইল না দেউলিয়া হইল, আপনার কিছু আসে যায় না, আপনার অধিকার বজায় থাকবে। এতটুকুই যথেষ্ট, এর বাইরে আর কিছু আপনার দেখার দরকার নাই। শুধু হেডিংটা মনে রাখবেন, পক্ষের মারা গেলে কি হবে, বিবাহ হইলে কি হবে, দেউলিয়া হইলে কি হবে। এরপরে 23 নাম্বারটার ক্ষেত্রে শুধু এতটুকু মনে রাখবেন যে আপনি যে একটা দেওয়ানি মামলা তুলে নেন, উইথড্র করেন, এর ক্ষমতাটা আপনি পান 23 আদেশের ফলে, অথবা আপনি যে সমঝোতা করেন বা আমরা যে অ্যাডজাস্ট করি, ওই যে আমরা এডিআর পড়ে আসছি, ওই রিলেটেড কথাবার্তা এখানে বলা আছে।
তো রুল নাম্বার 1 আপনাকে বলে যে আপনি মামলা তুলে নেওয়ার ক্ষমতা আপনার কাছে আছে। আপনার মন চাইলে যে কোনো দেওয়ানি মামলা অ্যাট এনি স্টেট জাজমেন্ট প্রনাউন্স করার পূর্ব পর্যন্ত আপনি তুলে নিতে পারেন, বিচারক আপনারা আটকাইতে পারবে না। আর রুল নাম্বার 3 ওই যে যেটা আমরা সোলে ডিক্রি মিডিয়েশন পড়ে আসছি, বিচারকের ক্ষমতা হচ্ছে উনি কি করতে পারেন, সোলে ডিক্রি প্রদান করতে পারবেন। এর বাইরে এখানে আর কিছুই নেই, শুধু হেডিংটা মনে রাখবেন। এরপরে 26টা একটু আপনাকে গভীরে গিয়ে পড়তে হয়, যেটা আমরা 75 নাম্বার সেকশনে আপনি পড়ে আসছেন যে 4টা কারণে কমিশন ইস্যু করতে পারে। এখন এই কমিশন কারা হবে, কিভাবে হবে, তাদের দায়িত্বটা কি, তারা কি কি কাজ করতে পারবে, তারা দেওয়ানি কার্যবিধির কোন ক্ষমতা প্রয়োগ করতে পারবে, লম্বা চড়া লিস্ট আছে। তো এতগুলো না পড়ে শুধু মূল মূল জিনিসগুলো পড়লে আপনার জন্য যথেষ্ট। এখানে প্রথমেই বলতেছে যে রুল নাম্বার 1, সাক্ষীর জবানবন্দি গ্রহণ করার জন্য কি করা যাবে, কমিশন ইস্যু করা যাবে, তাতে কোনো সমস্যা নেই। এরপরে যেখানে আমরা বলতেছি যে জিনিসটা আমাদেরকে পড়তে হবে যে সাক্ষী কোন কোন অবস্থায় থাকলে আমরা কমিশনের জন্য গ্রাউন্ডটা হবে। সাক্ষী ধরেন যে এলাকায় বসবাস করে, তার জন্য কি আমরা করব নাকি। তো এখানে বলতেছে যে আমাদের যদি সাক্ষীটা এলাকার বাইরে বসবাস করে, ঢাকায় মামলা চলতেছে, সে চট্টগ্রামে বসবাস করে, সে আসতে পারবে না, সে হয়তো চাকরি করে, তার হয়তো ছুটি নেই, হইতে পারে, আপনি কমিশন ইস্যু করাইতে পারেন। অথবা সাক্ষী দ্রুতই দেশের বাইরে চলে যাবে, কালকেই সে চলে যাবে, আপনার মামলা ডেট হচ্ছে 10 দিন পরে, তো আপনি করবেনটা কি, তো আজকে অ্যাপ্লিকেশন দেন বিচারকের কাছে যাতে কমিশন ইস্যু করে সাক্ষীটা নিয়ে নেয়। অথবা ধরেন যে একটা মামলার মধ্যে আপনি যাকে সাক্ষী রাখছেন সে গুরুতর অসুস্থ, বৃদ্ধ মানুষ, যে কোনো সময় মারা যাইতে পারে, আপনার মামলা কখন চলবে কেউ জানে না, তো আপনি কমিশন ইস্যুর মাধ্যমে ওই সাক্ষীর সাক্ষ্যটা গ্রহণ করায় রাখতে পারেন। অথবা বেচারা সরকারি চাকরি করে, তার কোনো ছুটি নেই, এই 3 কারণে আমরা কি করতে পারি, সাক্ষীর সাক্ষ্য গ্রহণের জন্য কমিশন ইস্যু করার আবেদন করতে পারি। এরপরে চলে যাব আপনার রুল নাম্বার 9-এ এতটুকু মনে রাখবেন, লোকাল, এই যে লোকাল ইনকোয়ারি যেগুলো হয়, স্থানীয় তদন্ত, এটার জন্য আপনি করতে পারেন। এটা ছাড়া যদি আপনার সেটা কোনো হিসাব রিলেটেড হয় তাহলে হিসাবের পরীক্ষা করার জন্য। আর সর্বশেষ রুল নাম্বার 13 হচ্ছে বাটোয়ারা মামলায়। কারণ পারিবারিক বাটোয়ারাগুলোর মধ্যে দেখবেন যে রাস্তার পাশের জমির দাম বেশি, পিছনেরটা কম, জমির পরিমাণ সেম, বড় ভাই বলতেছে আমিও 10 শতক আপনিও 10 শতক, কিন্তু বড় ভাইয়ের জমিটা হচ্ছে রাস্তার পাশে, আপনারা দিচ্ছে পিছনে। তো কমিশন তখন আইসা দেখবে যে না, এটা করা যাবে না, তাইলে 5 শতক আপনি সামনে পাবেন, 5 শতক পিছনে পাবেন। এই যে রিপোর্টটা দিবে, এটা কে করবে, এই যে বাটোয়ারার জন্য কমিশন তখন রিপোর্টটা দিবে। তো এক্ষেত্রে অন অ্যাভারেজে মনে রাখবেন কমিশনের সময়সীমা ম্যাক্সিমাম 3 মাস, সেটা আপনি যার জন্য ইস্যু করেন। ম্যাক্সিমাম এখানে আমাদের বাটোয়ারা এবং হচ্ছে স্থানীয় যে হিসাব রক্ষণের জন্য যেটা করা হয়, এগুলোর সময়সীমা ম্যাক্সিমাম হচ্ছে যে 3 মাস। এর বেশি চাইলেও আরও তারা 1 মাস সময় বাড়াইতে পারে। তাহলে এই অন অ্যাভারেজে এটা মনে রাখতে পারেন যে কমিশন ইস্যু করাইলে তার রিপোর্ট জমা করার সময়সীমা 3 মাস। কয়টা কারণে হইতে পারে, 4টা কারণে। এখন কমিশনের কি কি ক্ষমতা, এটাও মাঝে মধ্যে দেখবেন যে আপনার কখনো লিখিত পরীক্ষায় চলে আসে যে কমিশন কি, কমিশন কিভাবে কাজ করে, কি কি কারণে ইস্যু করা যায়, তাদের কি ক্ষমতা। তো এর জন্য এই 26 নম্বর অর্ডারটা একটু সময় নিয়ে আপনাকে কিন্তু পড়তে হবে। তো এখানে বলতেছে যে কমিশন পক্ষদ্বয়েরকে এক্সামিন করতে পারবে, বাদী বিবাদীকে জিজ্ঞাসাবাদ করতে পারবে, যখন ফিল্ডে আসবে বাদী বিবাদীকে জিজ্ঞাসাবাদ করতে পারবে, তাদের কাছে যে নথিপত্র দলিল দস্তাবেজ আছে এগুলো পরীক্ষা করতে পারবে, আর ওই জমিতে প্রবেশ করতে পারবে। তাহলে কমিশনের ক্ষমতা হচ্ছে এই 3টা। আপনি যে বাটোয়ারা মামলার জন্য যে কমিশনটা ইস্যু করাচ্ছেন, তারা পক্ষদ্বয়কে জবানবন্দি নিতে পারবে, দলিল পরীক্ষা করতে পারবে, জমিতে প্রবেশ করতে পারবে। তাহলে আশা করি যে আপনি এই কয়েকটাও যদি পড়েন আপনার জন্য কিন্তু হয়ে যাবে মোটামুটি। এরপরে চলে আসি আমরা আমাদের পরবর্তী যেই বাকি কয়েকটা যেটা আছে, এটার মধ্যে 27-এর এটা থেকে আগে আসতো না, গত 2বার থেকে এখান থেকে একটা এমসিকিউ আসে। 27-এর বলতেছে যে যখন ধরেন যে কোনো মামলা সাংবিধানিক আইনের ব্যাখ্যার যদি প্রয়োজন পড়ে, কোনো একটা মামলায় যে কোনো কারণবশত দেওয়ানি মামলায় দেখা গেল যে সংবিধানের কোনো একটা ধারার সাথে সাংঘর্ষিক একটা বিষয় আসছে, তো এরকম মামলার ক্ষেত্রে বলতেছে যে কি করতে হবে, অ্যাটর্নি জেনারেলকে একটা নোটিশ দিতে হবে। তো এই জন্য এটা মাঝে মধ্যে আসে যে যদি কোনো মামলার ক্ষেত্রে কি ঘটে, সংবিধানের সাথে কোনো মামলার দেওয়ানি মামলার বিষয়বস্তু সাংঘর্ষিক মনে হয়, বিচারক তখন কি করবেন,
অ্যাটর্নি জেনারেলকে নোটিশ দিবেন যে এই বিষয়ে সংবিধানের ব্যাখ্যার প্রয়োজন। তো এটাই যথেষ্ট, এর বাইরে কিছু দরকার নেই। এরপরে আপনি চলে যাবেন 32 নম্বরে, নাবালক মানে যার বয়স 18 বছরের কম এবং হচ্ছে পাগল, যেটাতে আমাদের আইনে 6 দ্বারা আমরা পড়ছি। এইরকম ব্যক্তিরা হইলে দেওয়ানি মামলা কেমন হবে? নর্মালি 18 বছর না হইলে কিন্তু একজন নাবালক মামলা দায়ের করতে পারে না। তো আমরা তামাদি এনে তার নিয়ম ভিন্ন জানি, যে তার তামাদি স্থগিত থাকবে। এখন ধরেন যে তার হয়তো যদি কোনো নিকটাত্মীয় থাকে, তার বাবা থাকে, ভাই থাকে, মা থাকে, কোনো বন্ধু থাকে, এরা কিন্তু মামলা করতে পারে। তো এই জন্য রুলের ক্ষেত্রে প্রথমে আমরা বলতেছি যে নাবালকের মামলা দাখিল করবে তার নেক্সট ফ্রেন্ড, নিকটতম বন্ধু। তাইলে একজন নাবালক নাবালক বলি যে তার তামাদি স্থগিত থাকবে তামাদি আইনে, কিন্তু চাইলে কেউ মামলা করতে পারে, তার বাবা, ভাই, আত্মীয় স্বজন কেউ যদি থাকে, যদি নাবালকের কোনো এরকম মামলার কারণ উদ্ভব ঘটে, তারা নাবালকের পক্ষে মামলা দায়ের করতে পারবে। পাগলের ক্ষেত্রে কি হবে? তো রুল নাম্বার 15 বলতেছে যে পাগলের ক্ষেত্রেও তার নেক্সট ফ্রেন্ড সে মামলা দায়ের করতে পারবে। তো এর ভিতরে অনেকগুলা রুলস আছে, যে নাবালক যদি সাবালক হয়, যেমন ধরেন যে 17 বছর বয়স, আপনি মামলা দায়ের করছেন, 1 বছর পরেই মামলা চলতেছে, সে সাবালক হইল, তখন বলতেছে যে তখন আপনি আর সেখানে থাকবেন না, অটোমেটিক সে সেখানে প্রতিস্থাপিত হবে। তো এরকম অসংখ্য নিয়ম আছে। পাগলের ক্ষেত্রেও পাগল যদি হঠাৎ করে ভালো হয়ে যায়, তাহলে আপনি সরে যাবেন, অটোমেটিক যেই পাগল ছিল সে মামলাতে বাদী হিসাবে অন্তর্ভুক্ত হবে। এরপরে যদি আমরা চলে যাই, আদেশ নাম্বার আমাদের 33। এটা হচ্ছে যে আমরা তামাদি আইনের 3 ধারার মধ্যেও একটা কিন্তু পড়ছি। তামাদি আইনের 3 ধারার উদাহরণের মধ্যে কিন্তু আপনি 2 নাম্বার একটা ব্যাখ্যার মধ্যে কিন্তু পড়ছেন, যে গরিব ব্যক্তি যদি হয়, তাইলে আমরা যে ওই যে নিঃস্ব হিসাবে মামলা করার জন্য যেই দিন আপনি অ্যাপ্লিকেশন দেন, মামলা ওই দিনই দায়ের হয়েছে। তো এখানে বলতেছে যে প্রপার বা গরিব ব্যক্তি হচ্ছে সেই ব্যক্তি যার কোর্ট ফি দেওয়ার ক্ষমতা নাই, অথবা দ্বিতীয় কন্ডিশন হচ্ছে প্রয়োজনীয় দ্রব্য ছাড়া, নিত্য প্রয়োজনীয় দ্রব্য ছাড়া যার সম্পত্তির মূল্য 5,000 টাকার বেশি নাই। তাহলে এই 5,000 টাকাটাই পরীক্ষা আসে, যে কত হাজার টাকা পর্যন্ত সম্পত্তি থাকলে তাকে আমরা গরিব হিসাবে চিহ্নিত করব, 5,000 টাকা পর্যন্ত। এরপরে যদি আমরা দেখি, সেক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন, আপনি নিজেকে গরিব বললেই কিন্তু গরিব হবে না। তো সরকার আইনটাকে চেঞ্জ করে দিয়ে বলতেছে যে আপনি যে গরিব, আপনি যে নিঃস্ব, এটার জন্য ওই যে স্থানীয় সরকার কর্তৃক দরিদ্র সনদ থাকতে হবে। এইটা যদি থাকে তাইলে সরাসরি মোকদ্দমা গ্রহণ করা যাবে, আদালত কোনো প্রকার হিয়ারিং দিবে না যে আপনি গরিব কিনা। তাহলে পূর্বে যেটা হইতো, যে আপনি গরিব কিনা এটার উপরে একটা শুনানি হইতো, আদালত 3 মাস, 4 মাস, 10 মাস সময় নিত। এখন বলতেছে যে সরকারের স্থানীয় কর্তৃপক্ষের যদি স্বীকৃতি থাকে যে এই ব্যক্তি হতদরিদ্র, তাইলে সরাসরি ওই সার্টিফিকেট থাকলে মামলাটা গ্রহণ করা হবে, এখানে আর সময় নষ্ট হবে না। এরপরে যদি আমরা দেখার চেষ্টা করি, সেটা হচ্ছে যে আদেশ নাম্বার 34 আমাদের দরকার নাই, না পড়লেও চলবে। বন্ধকি রিলেটেড, মর্গেজ রিলেটেড আলোচনা করে। এইটার অধীনে যেহেতু বর্তমানে মামলা হয় না, মামলা হয় অর্থ ঋণ আদালতের অধীনে, তো এই জন্য এটা বর্তমানে ডেট একটা আদেশ। 35 নাম্বারটা আপনি 88 নাম্বার সেকশনের সাথে একটু পড়ে নেবেন, ইন্টারপ্লিডেড সুট মানে স্বার্থবিহীন মামলা। ভিতরে কিছুই দরকার নাই, শুধু আদেশ আর সেকশন নাম্বারটা মনে রাখবেন। সেকশন 88-তে আমরা কি পড়ছি, যে স্বার্থবিহীন মামলা হচ্ছে সেই মামলা যেখানে যিনি মামলা করবেন ওনার কাছে কোনো টাকা পয়সা আছে, কোনো সম্পত্তি আছে, কোনো একটা জিনিস আছে যেটা উনি প্রকৃত দাবিদারকে দিতে চান, কিন্তু দাবিদার একাধিক। তো এখন এদের মধ্যে কে যোগ্য দাবিদার এটা নির্ধারণ করার জন্য যে মামলা, সেটাকেই বলি যে আমরা ইন্টারপ্লিডেড সুট। আর আদেশ নাম্বার 35, সেকশন নাম্বার 88, এতটুকু পড়লেই যথেষ্ট, ভিতরে আর কোনো কাজ নাই। 36 নম্বর আদেশ 90 নম্বর সেকশনের সাথে পড়বেন, ওই যে আমরা বলছি ফ্রেন্ডলি স্যুট, আদালতের অপিনিয়ন নেওয়ার জন্য আমি আর আপনি একটা চুক্তি করলাম, এই চুক্তিতে সরাসরি আইনের কোনো লঙ্ঘন আছে কিনা এটা মতামত নেওয়ার জন্য, যদিও বর্তমান যুগে এগুলা চলে না, এটা ব্রিটিশ আমলে ছিল। তারপরে আপনি শুধু সেকশন আর ওয়ার্ডার নাম্বারটা মনে রাখবেন, সেকশন নাম্বার 90, ওয়ার্ডার নাম্বার 36। এরপরে আদেশ নাম্বার 37, সামারি ট্রায়াল, যেটা আমরা পড়ছি আজকে একটু আগে, যে 5 নাম্বার যে আমাদের অর্ডার ছিল এবং 5 নাম্বার রুলস ছিল, সেখানে আমরা দেখছি যে 2 কারণে সমন ইস্যু হয়, একটা হচ্ছে ইস্যু গঠনের জন্য, একটা হচ্ছে সামারি ট্রায়ালের জন্য, চূড়ান্ত নিষ্পত্তির জন্য। তাহলে এই সামারি ট্রায়ালগুলো নর্মালি নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট। তো ওইটার অধীনে আমরা কি জানি, যে আমাদের
নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টের মধ্যে কি আসে, আমাদের হুন্ডিগুলা চলে আসে, আমাদের প্রমিসারি নোট চলে আসে, চেকের মামলাটাও আসে। কিন্তু সমস্যা হচ্ছে আমাদের যেহেতু স্পেশাল অ্যাক্ট আছে, এনআই অ্যাক্টের অধীনেই মামলা হয়, তো এই জন্য এটা অনুসরণ করা হয় না, তাই এটা না পড়লেও আপনার চলবে। এখন আসে যেটা আপনাকে একটু পড়তে হবে, সেটা হচ্ছে 38 নাম্বার। 38 নাম্বার আদেশে বলতেছে যে রায়ের পূর্বেই গ্রেফতার এবং সম্পত্তি কোপ, মানে বিবাদীরে আপনি কি করবেন, রায়ের পূর্বেই তার সম্পত্তি অ্যাটাচ করে তারে কি করবেন, জেলখানায় পাঠাবেন। এর কারণটা কি, ওই যে 94 নাম্বার সেকশনে আমরা পড়ছি, আদালতে আপনি অ্যাপ্লিকেশন দিতে পারেন তারে গ্রেফতার করার জন্য, সম্পত্তি কোপ করার জন্য। তো এক্ষেত্রে যে এইটা, সেটা হচ্ছে রুল নাম্বার 4টা পড়লেই যথেষ্ট। 50 টাকা পর্যন্ত হইলে 6 সপ্তাহ, আর 50 টাকার বেশি হইলে 6 মাস, যেটা অলরেডি আমরা পড়লাম। আর নতুন নিয়ম যেটা 30-এর যুক্ত করা হয়েছে ওইটাও পড়ে নেবেন, যে যদি কি করে সে যদি 25% টাকা জমা করে বাকি টাকা 60 দিনে দিবে, তাইলে জেলখানা থেকে মুক্ত করা যাবে। আর এরপরে যদি আমরা দেখি, আদেশ নাম্বার হচ্ছে আমাদের 39, যেটা সব সময় আপনারে পড়তে হবে, ইনজাংশন রিলেটেড আর ইন্টারলোকুটরি অর্ডার রিলেটেড। নর্মালি আমরা যখন একটা দেওয়ানি মামলা আপনি দায়ের করেন, ধরেন যে আপনি একটা দখল উদ্ধার করবেন, রহিম সাহেবের কাছে আপনার জমিটা আছে। তো এখন আপনি মামলা দায়ের করার পরেই কি করবে, রহিম সাহেব চাইলে ওইখানে একটা পুকুর খনন করতে পারে, অথবা বিল্ডিং আছে বিল্ডিংটাকে ভাঙে ফেলবে, অথবা সেখানে খালি জায়গা আছে সে 10 তলা কাজ শুরু করে দিছে, এরকমও হইতে পারে। তো এই জন্য আদেশ 39 বলে, আপনি যখন একটা মামলা সাবমিট করেন, আপনি চান জমিটা বা বাড়িটা যেই অবস্থায় আছে ওই একই অবস্থায় থাকুক, যাতে বিবাদী ওই জমিটার কোনো ক্ষতি না করে। তো ওইটার জন্যই এই অস্থায়ী নিষেধাজ্ঞা বা অন্তর্বর্তীকালীন আদেশ জারি করানো হয়। এটা দুইটা ভাগে বিভক্ত, 1 থেকে 5 পর্যন্ত ওই আপনার টেম্পারারি ইনজাংশন, আর 6 থেকে 10 পর্যন্ত হচ্ছে ইন্টারলোকুটরি অর্ডার, মানে অস্থায়ী নিষেধাজ্ঞা এবং অন্তর্বর্তী আদেশ। 1 থেকে 5 পর্যন্ত সবসময় আমাদের জন্য গুরুত্বপূর্ণ, এইটা আপনার পরীক্ষা আসবেই আসবে, লিখিততেও আসবে, এমসিকিউতেও জিজ্ঞেস করবে, বাস্তব পরীক্ষা আপনার কাজে আসবে। সংক্ষেপে যদি আমরা পড়ার চেষ্টা করি, এখানে বেসিক জিনিস যেটা মনে রাখবেন, যে রুল নাম্বার 1 যেটা বলতেছে, যদি বিচারক নিজে মনে করেন, কোনো পক্ষের অ্যাপ্লিকেশন দেওয়ার দরকার নাই, তাইলে অস্থায়ী নিষেধাজ্ঞা বিচারক সোমোটো হয়েও দিতে পারেন। এই একটা নিয়ম শিখে রাখেন। যদি বিচারকের মনে হয় সম্পত্তিটা নষ্ট হবে, সম্পত্তিটার ক্ষতি হবে, কেউ সেটা হস্তান্তর করে দিবে, অবৈধভাবে কোনো ডিগ্রি এক্সিকিউশন করানো হবে, বিক্রি করে দেওয়া হবে, তাহলে এইটা কোনো পক্ষ আবেদন করতে পারে, অথবা বিচারক নিজে থেকেও করতে পারে। তাহলে এমসিকিউ যদি থাকে যে অস্থায়ী নিষেধাজ্ঞা বিচারক নিজে থেকে সোমোটো হয়ে দিতে পারে কিনা, কথা হচ্ছে যে অবশ্যই পারে, অথবা কোনো পক্ষ যিনি সংক্ষুব্ধ হবেন উনি আদেশ করতে পারেন। এরপরে আরেকটা গ্রাউন্ড যেটা হইতে পারে, যে এরকম সম্ভাবনা তো নাই, কিন্তু বিবাদী আপনার হুমকি দিচ্ছে যে আপনি যে মামলা করতেছেন লাভ হবে না, তাহলে বিবাদী যদি হুমকি দেয় বা ইচ্ছা পোষণ করে যে সম্পত্তি সে কি করবে, ডিসপোজ অফ করে দিবে, মানে দোকান আছে সে ভেঙে ফেলবে, জমি আছে সে পুকুর খনন করে মাটি বিক্রি করে দিবে, তার মানে আপনি জমিটা ওই অবস্থায় পাবেন না। তো ওই জন্য আপনি কি করতে পারবেন, রুল 1-এর অধীনে চাইলে অ্যাপ্লিকেশনটা দিতে পারেন একটা মামলা দায়ের করার সময়, যে আপনি একটা অস্থায়ী নিষেধাজ্ঞা দিয়ে দেন। এইটা একটা গ্রাউন্ড হইতে পারে। তাইলে এই অস্থায়ী নিষেধাজ্ঞা কতদিন থাকবে, তো আমরা যখন সুনির্দিষ্ট প্রতিকার আইনের ওই যে 53 নম্বর সেকশনে আপনি কি 52 থেকে 57 যখন আমরা পড়ছি, সেখানে আমরা 52-তে পাইছিলাম কি প্রিভেন্টিভ রিলিফ, বলতেছি ইনজাংশনের মাধ্যমে। আর 53 বলছে কি আমাদের কোনটা অস্থায়ী নিষেধাজ্ঞা কোনটা স্থায়ী নিষেধাজ্ঞা। তো ওই সংজ্ঞাটাই এখানে বলা আছে, যে একটা মোকদ্দমা শেষ না হওয়া পর্যন্ত অথবা আদালতের পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞাটা বলবৎ থাকবে। আদালত বলতে পারে আগামী 1 মাস, বলতে পারে মামলা শেষ হওয়া না পর্যন্ত। তাইলে এইটা হচ্ছে আমাদের রুল নাম্বার 1। তাইলে আপনি অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন কেন করবেন, যে সম্পত্তি যদি নষ্ট হওয়ার, ক্ষতি হওয়ার, হস্তান্তর হওয়ার, অবৈধভাবে বিক্রি হওয়ার সম্ভাবনা থাকে, অথবা বিবাদী হুমকি দেয়। আর আদালত নিজে থেকেও চাইলে এই কারণগুলা যদি ওই সম্পত্তিটা বিদ্যমান থাকে, আদালত নিজে থেকেও ইনজাংশন দিতে পারে। এটাই হচ্ছে রুল 1। রুল 2 ভিন্ন কথা বলে, যদিও একই রকম। রুল 2 বলে যে ভিন্ন মামলার ক্ষেত্রে কি হবে।
ধরেন যে আপনার আর আমার মাঝে একটা চুক্তি হয়েছে যে আমি কি করব, প্রতি মাসে আপনাকে 150 টন করে চাউল সাপ্লাই দিব, 150 টন করে গম সাপ্লাই দিব, আপনি আপনি ফ্যাক্টরি চালাচ্ছেন, এখন আমি চুক্তি ভঙ্গ করতেছি। তো এইরকম চুক্তিগুলা যাতে আমি ভঙ্গ না করি, এইরকমের জন্য আপনি নিষেধাজ্ঞা কিন্তু চাইতে পারেন। তো এখানে বলতেছে যে এই যে অবিরাম চুক্তি ক্ষতি রোধে যাতে আদালত আদেশ দেয় যে আপনি চুক্তি ভঙ্গ করবেন না, মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আপনি সাপ্লাই দিতেই থাকেন, পরে আমরা দেখব কি হবে। তার মানে অবিরাম চুক্তি ভঙ্গ বা যে কোনো ক্ষতি রোধে আদালত কি করতে পারে, রায় ঘোষণার পূর্ব পর্যন্ত বা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আপনারা বলতে পারে যে কি করতে পারেন, ইনজাংশন থাকলো যে আপনি সাপ্লাই দিতেই থাকবেন। তাহলে দুটা দুই রকম জিনিস, যেখানে কোনো চুক্তি ভঙ্গের সম্ভাবনা আছে বা অবিরাম ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, আদালত চাইলে ওই ক্ষতিটা রোধেও ইনজাংশনটা দিতে পারে। এখন ধরেন যে আপনার ইনজাংশন দিল, আপনি সেটা মানলেন না, তাহলে আদালত কি করতে পারবে আপনার? তো আদালত আপনার সম্পত্তি অ্যাটাচ করতে পারবে এবং আপনারে দেওয়ানি আদালতের 6 মাস জেল খাটাইতে পারবে। এটা মাঝে মধ্যে এমসিকিউতে আসে যে যদি কেউ অস্থায়ী নিষেধাজ্ঞা ভঙ্গ করে তার শাস্তিটা কি, সম্পত্তি কোপ, 6 মাস জেল। তো আপনার সম্পত্তি কুক করে আদালত কতদিন রাখবে, বলতেছে যে 1 বছরের বেশি থাকবে না, ম্যাক্সিমাম 1 বছর। এরপরেও যদি আপনি অবাধ্যতা করতে থাকেন তাহলে আপনার সম্পত্তি বিক্রি করে যেই ক্ষতিটা হচ্ছে অপরপক্ষের তারে দিয়ে দেওয়া হবে। তাহলে টোটাল কনসেপ্টটা আপনি পাইলেন যে যদি কোনো চুক্তি ভঙ্গ বা ক্ষতি করার জন্য ইনজাংশন আসে, সেটা যদি কেউ ভঙ্গ করে আদালত তার সম্পত্তি অ্যাটাচ করে বিক্রি করে দিতে পারে, তার 6 মাসের জেলও খাটাইতে পারে, তবে বিক্রিটা করবে 1 বছরের পর। এতটুকুই। এরপরে রুল নাম্বার 3, তাইলে আদালত কি অপর পক্ষকে শোনা ছাড়াই এরকম ইনজাংশন দিতে পারে কিনা? তো টেম্পারারি ইনজাংশনের বেসিক প্রিন্সিপাল হচ্ছে না, অপর পক্ষকে শুনতে হবে, শোনার পরেই তারপরে ইনজাংশন হবে। তাহলে যদি আপনার প্রশ্ন আসে যে অস্থায়ী নিষেধাজ্ঞার ক্ষেত্রে নিচের কোনটা সত্য বা নিচের কোনটা মিথ্যা, যে অপর পক্ষকে নোটিশ দেওয়া বাধ্যতামূলক, আদালতের ইচ্ছাধীন, না দিলেও চলবে, তাহলে আপনার সেখান থেকে বাছাই করতে হবে যে না, টেম্পারারি ইনজাংশনে নোটিশ দেওয়া বাধ্যতামূলক। এরপরে রুল নাম্বার 13A তারা একটা যুক্ত করে দিছে পরবর্তীতে, যে বলতেছে যে এই যে অস্থায়ী নিষেধাজ্ঞার জন্য আপনি যে নোটিশটা পাঠাবেন অপর পক্ষের কাছে, সেটা হয়তো জারি না হয়ে ফেরত আসলো, এরকমও হইতে পারে। তো এই জন্য বলতেছে যে 7 দিনে জারি করতে হবে, অথবা যদি জারি না হয়ে ফেরত আসে পরবর্তী 7 দিনে আবার পাঠাইতে হবে। যেমন আমরা জানি কি নর্মাল আমরা রুল 9-এ পড়ে আসছি 1 মাসের মধ্যে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হয়, কিন্তু যদি অস্থায়ী নিষেধাজ্ঞার নোটিশ হয় তাহলে 7 দিনের মধ্যে জারি করাইতে হবে, যদি ফেরত আসে পরবর্তী 7 দিনে আবার পাঠাইতে হবে। আর ধরেন যে এখন আপনি বিবাদী পক্ষের উকিল, এখন বাদী পক্ষ ইনজাংশন নিয়ে বসে আছে, আপনি কি করবেন? তো এই রুল 4 আপনার জন্য বলতেছে যে আপনি চাইলে এই রুল 4-এর অধীনে দরখাস্ত পুট আপ করতে পারেন যে যেই ইনজাংশন দেওয়া হয়েছে এটা রদ করা হোক, এটা ব্যাকেট করা হোক। তার মানে এই রুলের অধীনেই আপনার কাজটা আছে। তাহলে এটা আপনি মনে রাখবেন কিভাবে, একবার বাদীর আইনজীবী হবেন, একবার বিবাদী আইনজীবী হবেন। আপনি একটা বিষয়ে যে কোনো একটা সম্পত্তির জন্য ধরেন আপনি দেওয়ানি মামলা করতেছেন, আপনি চিন্তা করবেন যে বিবাদী এই জমিটা ক্ষতি করবে, অতএব আমি ইনজাংশনের জন্য অ্যাপ্লিকেশন দিব। কিসের অধীনে দিব? 39 আপনাকে সে ক্ষমতাটা দেয়। কত নাম্বারে? রুল 1 হইতে পারে, রুল 2 হইতে পারে। 1-এ বলছে কি যদি ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে, নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে, অবৈধভাবে বিক্রি হওয়ার সম্ভাবনা থাকে। আর রুল 2 বলছে যদি বিবাদী হুমকি দেয়। দুইটার একটা পাইলে আপনি এর অধীনে দরখাস্ত পুট আপ করেন। এরপরে হয়েছে যে ধরেন যে আপনি এখন বিবাদীর আইনজীবী, বাদীর আইনজীবী কি করছে, ইনজাংশন নিয়ে নিছে। তো রুল 4 আপনার ক্ষমতা দিচ্ছে, আপনি অ্যাপ্লিকেশন দেন যে এরকম কোনো সম্ভাবনা নাই, ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই, অতএব এই আদেশটা ভ্যাকেট করা হোক, মানে বাতিল করা হোক। এটার মধ্যেই সব সমাধান। এরপরেও আমরা চাইলে আপিল করতে পারবো, সেটা ভিন্ন জিনিস। আমরা যখন 43 নম্বর অর্ডার পড়ব সেখানে বলে যে কি করা যাবে, এইটার বিরুদ্ধে আপিল করারও সুযোগ আছে। এখন আসি রুল নাম্বার 5-এ, পরবর্তীতে তারা যুক্ত করে দিয়েছে জেনারেল নিয়ম কানুন। তো আমরা পড়ে ফেলছি যে অপরপক্ষকে নোটিশ দেওয়া ছাড়া টেম্পারারি ইনজাংশন জারি করা যায় না, কিন্তু পরবর্তীতে দেখা গেল যে এই নোটিশ যাইতে যাইতে সম্পত্তির ক্ষতি হয়ে যায়। তো সরকার বলতেছে যে তাইলে আমি এখানে একটু চেঞ্জ নিয়ে আসি। 1 নাম্বার, সরকার নিজের অনুকূলে নিয়ে বলতেছে যে সরকারি অথরিটি হইলে, সরকারি যে অথরিটি হইতে পারে, সরকার নিজের হইতে পারে, যেমন রেলওয়ে, হাইওয়ে, স্থানীয় পৌরসভা, যেগুলো আমরা সরকারি আধা সরকারি জিনিস বলি, এইরকম অথরিটির বিরুদ্ধে যদি মামলা হয়,
এক নম্বর কন্ডিশন বলতেছে এখন অ্যাড ইন্টেরাম। এখন এখানে আরেকটা শব্দ পাইলেন। এখন অ্যাড ইন্টেরাম জিনিসটা কি? নর্মালি যেমন ধরেন যে আপনি মামলা করলেন যে দখল উদ্ধার, ধরলাম এটা এ, এই মামলার সাথে বি দরখাস্ত দিলেন যে একটা টেম্পারারি ইনজাংশন জারি হোক, যেহেতু আপনি জানেন অপর পক্ষের কাছে নোটিশ না যাওয়া পর্যন্ত এটা কার্যকর হবে না। এখন আপনি আদালতকে এই সি নাম্বার অপশন আপনারা দিয়ে বলতেছে, যদি আদালতে বুঝাইতে পারেন যে বিষয়টা এতটা গম্ভীর, মামলা দায়ের হয়েছে এই কথা শোনা মাত্রই কি করবে, ওই বেচারা সম্পত্তির ক্ষতি করবে, তাইলে আপনি কি করেন, এই সি এর অধীনে অ্যাড ইন্টেরাম অন্তর্বর্তীকালীন একটা নিষেধাজ্ঞা দিয়ে দেন, অপর পক্ষকে শোনা ছাড়াই তার যদি কিছু বলার থাকে সে যাতে দ্রুত তাৎক্ষণিক আদালতে আসে বলে। তাইলে আমরা টেম্পারারি ইনজাংশনের চাইতেও কুইক সমাধান কি পাইলাম, সেটা হচ্ছে অ্যাড ইন্টেরাম। এখন এক নাম্বার সরকার বলতেছে যে অ্যাড ইন্টেরাম জনসাধারণের জন্য দেন, আমার কোনো সমস্যা নেই, আমার বিরুদ্ধে দিবেন না, আমার কোনো সরকারি আধা সরকারি কর্তৃপক্ষের বিরুদ্ধে আপনি দিবেন না অপরপক্ষকে শোনা ছাড়া। তাইলে সরকার প্রথমে নিজে স্বার্থ হাসিল করে নিছে যে অ্যাড ইন্টেরাম পাবলিক অ্যাট লার্জের জন্য দেন, আমার কোনো আপত্তি নেই, কিন্তু সরকারি সংস্থা হইলে আধা সরকারি হইলে তাদের পক্ষ শোনা ছাড়া অ্যাড ইন্টেরাম আপনি দিতে পারবেন না। তার মানে এইটা সরকারি কর্তৃপক্ষ যদি না হয় অন্য কর্তৃপক্ষের জন্য নোটিশ প্রদানটা বাধ্যতামূলক, এটা দেওয়া ছাড়া অ্যাড ইন্টেরাম দেওয়া যাবে না। আবার এর মধ্যেও আবার ব্যতিক্রম করে দিয়ে বলতেছে যে যদি দেখা যায় যে এতটা গুরুত্বপূর্ণ, অপরপক্ষকে নোটিশ দিলে ক্ষতি হয়ে যাবে, মামলা করার কোনো ফল পাবো না, তখন বিচারক চাইলে কি করতে পারে, অ্যাড ইন্টেরাম অপরপক্ষকে শোনা ছাড়াও মঞ্জুর করতে পারে। তবে যেটা আমরা বললাম সরকারি আধা সরকারি কর্তৃপক্ষের জন্য কোনো অবস্থায় করবে না। এরপরে যদি আমরা দেখার চেষ্টা করি 5A বিধি সাববিধি টুল, সাববিধি হচ্ছে 2, যেটা আমরা অলরেডি বলে ফেললাম, ব্যক্তিগত পক্ষ টু ব্যক্তিগত পক্ষ নোটিশ প্রদান করতেই হবে, কিছু করার নাই। আর যদি আপনি দেখাইতে পারেন যে আপনার অপূরণীয় ক্ষতি হয়ে যাবে, তাইলে আদালত চাইলে তার ডিসক্রিশনারি ক্ষমতায় অ্যাড ইন্টেরাম মঞ্জুর করতে পারে। আর নাইলে ইন জেনারেল নিয়ম হচ্ছে আপনাকে অবশ্যই নোটিশ দিতে হবে। এখন ধরেন যে অপর পক্ষকে শোনা ছাড়াই কি করলো, এক্সপার্টে ইনজাংশন আদালত দিয়ে দিল, অ্যাড ইন্টেরাম দিয়ে দিল। এখন আপনি এক পক্ষের আইনজীবী, বিবাদী পক্ষের আইনজীবী, অ্যাড ইন্টেরাম আপনার শোনা ছাড়াই আদালত দিয়ে দিছে, আপনি কি করবেন? তো বলতেছে যে পরবর্তী 7 দিনের মধ্যে যদি বিবাদী পক্ষ উপস্থিত হয়, প্রথমে ওইটা নিষ্পত্তি হবে যে অ্যাড ইন্টেরাম চলবে না বাতিল হবে। আদালত যদি কন্টিনিউ করে করবে, না হলে ওই দিনই বাতিল। তাইলে অ্যাড ইন্টেরামের সময়সীমা 7 দিন। ওই 7 দিনের মধ্যে যদি অপরপক্ষ আসে, ওটার উপর শুনানি হবে যে অ্যাড ইন্টেরাম চলবে কি চলবে না, এরপরে মামলা পরবর্তী ধাপে যাবে। এরপরে যদি দেখি আমরা রুল নাম্বার 4 যেটা বলতেছে যে যদি আপনি যে এই অ্যাড ইন্টেরামটা 2 নাম্বারই করে যদি নেন, যেমন আমরা ওই যে 94-তে পড়ে আসছি যে যদি আপনি কোনো গ্রাউন্ড ছাড়াই গ্রেফতার করান, ইনজাংশন নেন, সম্পত্তি কোপ করান, আপনার 10,000 টাকা জরিমানা হবে, ওই জায়গাও ওই অ্যামাউন্টটাই আছে 10,000 টাকা। তাহলে এটার সাথে 94টাও একসাথে মিলিয়ে নেবেন, তাহলে আপনার জন্য দুইটা একসাথে পড়া কিন্তু শেষ। তাহলে এটাকে যদি এখন আমরা সামারি করি, ওয়ার্ডার নাম্বার 39 আপনারে যে জিনিসটা বলতেছে যে একটা দেওয়ানি মামলা দায়ের করার সাথে আপনি ইনজাংশনের অ্যাপ্লিকেশন দিতে পারেন। জেনারেল নিয়ম হচ্ছে অপরপক্ষকে নোটিশ করবেন, সে আসবে, তার কথাবার্তা শুনবেন, তখন আদালত ইনজাংশন মঞ্জুর করবে। আর করলে রুল 4 বলতেছে আপনি ভ্যাকেটেরও আবেদন করতে পারবেন। আর সরকার পরবর্তীতে আরেকটা নতুন জিনিস ইন্ট্রোডিউস করছে, অ্যাড ইন্টিরাম। আবার সরকার নিজে সেফগার্ড নিয়ে বলতেছে যে সরকার বা সরকারি কর্তৃপক্ষ হইলে অ্যাড ইন্টিরাম সরকারকে শোনা ছাড়া মঞ্জুর করা যাবে না। যদি প্রাইভেট পার্টি হয়, রহিমার করিম সাহেব হয়, তাইলে চাইলে বিচারক দিতে পারে। এখন এরকম যদি দিয়ে দেয়, বলতেছে যে অপরপক্ষ আদালতে আসলে প্রথম 7 দিনের মধ্যেই আগে এটা নিষ্পত্তি হবে যে এটা চলবে কি চলবে না। এরপরে যদি আপনি 2 নাম্বারই করে কোনো ভিত্তি ছাড়াই যদি এরকম অ্যাড ইন্টেরাম নিয়ে নেন, তাহলে আপনার জন্য 10,000 টাকার জরিমানা অপেক্ষা করতেছে। এরপরে এখানে আবার যে বলতেছে যে এই 10,000 টাকার বাইরেও যদি বিবাদী পক্ষ মনে করে তার আরো বেশি ক্ষতি হয়েছে, সে চাইলে আরো পৃথক দেওয়ানি মামলা করেও আপনার কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করতে পারবে, তাতে কোনো বাধা নেই। এখন আসি 6 থেকে আমাদের পরবর্তী 10 পর্যন্ত, এটা হচ্ছে ইন্টারলোকেটরি অর্ডার, মানে অন্তর্বর্তী আদেশ। এটা আবার কেমন হইতে পারে, যেমন ধরেন যে
মাঝে মধ্যে দেখবেন যে নির্বাহী অফিসাররা কি করে, চোরাই ইলিশ মাছ ধরে, ইলিশের ঝাটকা ধরে, চোরাই মোটরসাইকেল ধরে, নানা প্রকার মানে মুভেবল প্রপার্টিগুলা তারা ধরে। তো ধরার পরে করবেটা কি, এটা রাখবে কোথায়? তো ওইগুলা হচ্ছে যে একটা মামলা চলাকালীন সময়ে যদি কোনো প্রকার আদেশ দিতে হয় যে একটা জিনিস নষ্ট হয়ে যাবে, পচে যাবে, গলে যাবে, রাখা সম্ভব না, তাইলে আদালত করবে কি? সে ইন্টারলোকুটরি আদেশ দিবে, যেটা বিক্রি করে দাও, এটা যদি ক্ষতিকারক হয় এটাকে জ্বালিয়ে ফেলা হোক, এইরকম আদেশগুলোর নামই হচ্ছে ইন্টারলোকুটরি অর্ডার। এখন বলতেছে যদি মুভেবল হয়, রুল নাম্বার 4 বলতেছে মুভেবল প্রপার্টি হইলে আদালত বিক্রির আদেশ দিয়ে দিবে, যে ঠিক আছে এটা বিক্রি করে টাকাটা জমা করা হোক। রুল নাম্বার 7 যেটা বলতেছে যে যদি কোনো জিনিস আটক করার প্রয়োজন পড়ে, যদি কোনো জিনিসকে প্রিজার্ভ করার প্রয়োজন পড়ে, কোনো জিনিসকে যদি ইন্সপেকশন করার প্রয়োজন পড়ে, এইরকম জিনিস যদি হয় নালিশি সম্পত্তি, তাইলে আদালত কি করতে পারবে? এরকম একটা আদেশ দিতে পারবে। কেমন হইতে পারে? যেমন ধরেন যে আপনার গরু নিয়ে আপনাদের মালিকানা ঝগড়া, একটা গরুর ফার্ম আছে, ওই গরু নিয়ে ঝগড়া, মালিকানা নিয়ে না, গরুর ফার্ম নিয়ে ঝগড়া যে মালিকানা কার যাবে। এখন দুই পক্ষ যদি মারামারি করে, আদালত যদি সেখানে মনে করে যে একটা আদেশ দেওয়ার দরকার যে এই গরুর যতদিন মামলাটা নিষ্পত্তি না হচ্ছে এই গরুগুলা কার কাছে থাকবে, ওই জন্য দেখবেন যে মাঝে মধ্যে গরু নিয়ে মালিকানা নিয়ে দ্বন্দ্ব হইলে গরুটা ওই যে পুলিশ নিয়ে যায়, পরবর্তীতে মামলা চলে। এরকম সম্ভবত একটা পত্রিকায় ছিল যে গরু, ইন্ডিয়াতে সম্ভবত গরুর দাম হচ্ছে 50,000, মামলার খরচ হচ্ছে 1 লাখ টাকা। এখন মামলা জিতার পরেও গরুটা কেউ নিতে আসতেছে না, কারণটা কি? ওই পুলিশ যতদিন রাখে গরুটারে সেবা যত্ন করাইছে, খাওয়াইছে, দাওয়াইছে, তার খরচই 1 লাখ, কিন্তু গরুর দাম 50,000। তো ওই জন্য মামলা জিতার পরেও ডিগ্রি হোল্ডার গরুটা নিতেই আর আসে নাই, কারণ সে আরো লস দিবে নাকি। এই রকম আদেশগুলা সরকার বিচারক দিতে পারে, কোনো একটা জিনিসকে আটক করা, সংরক্ষণ করা, পর্যবেক্ষণ করার আদেশ দিতে পারে। এটা ছাড়া যে কোনো সম্পত্তিতে প্রবেশ করা, যে কোনো নমুনা সংগ্রহ করা, এই পর্যন্ত হচ্ছে মোটামুটি। আর আমাদের 8, 9, 10 কাজের না, তাইলে এখান থেকে আমাদের দুইটা জিনিসই কাজের। একটা হচ্ছে মুভেবল প্রপার্টি হইলে বিক্রির আদেশ দিতে পারবে, আর রুল নাম্বার 7 বলতেছে অন্য প্রকার প্রপার্টি, যেখানে কোনো কিছু আটক করার প্রয়োজন, কোনো কিছু প্রিজার্ভ করার প্রয়োজন, কোনো কিছু ইন্সপেকশন করার প্রয়োজন, এরকম আদেশ দিতে পারবে। সম্পত্তিতে প্রবেশের আদেশ দিতে পারবে, নমুনা সংগ্রহের আদেশ দিতে পারবে। তো এটাই হচ্ছে আমাদের ইন্টারলোকুটরি অর্ডার। এরপরে যদি আমরা চলে যাই, আমাদের গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের 40 নাম্বারটা আসবে, সেটা হচ্ছে রিসিভার, যেটা আমরা সুনির্দিষ্ট প্রতিকার আইনে 44 নাম্বার সেকশনে পড়ছি, যে রিসিভার নিয়োগ করা আদালতের ইচ্ছাধীন, আর এটা সিপিসি দ্বারা নিয়ন্ত্রিত। তো এটারে আপনারা একটু যত্ন সহকারে পড়তে হবে, এটা থেকে লিখিত পরীক্ষার প্রশ্ন হয় যে রিসিভার কাকে বলে, রিসিভারের দায়িত্ব কি, বর্ণনা করেন। রুল নাম্বার 1 বলতেছে যে রিসিভার নিয়োগের ক্ষমতা, আদালত কি করতে পারে? সম্পত্তির জন্য ডিক্রির আগে এবং পরে। তাহলে বেসিক নিয়মটা আপনি জানলেন। আদালত যদি চায় একটা মামলা চলাকালীন, মামলার রায়ের পূর্বে, মামলার রায়ের পরে, ডিক্রি জারির আগে, ডিক্রি জারির পরে, 4 অবস্থায় রিসিভার নিয়োগ করতে পারে। তাহলে আপনারা মুখস্থ করার কোনো দরকার নাই। একটা নালিশি সম্পত্তি যতদিন মামলা চলবে, যখন জাজমেন্ট দিল, যখন ডিক্রি এক্সিকিউশন চলতেছে, এক্সিকিউশনের পরেও আদালত যদি মনে করে মামলার 4 অবস্থায়, রুল নাম্বার 1 বলতেছে রিসিভার নিয়োগের আদেশ দিতে পারে। তাহলে আপনার ক্লিয়ার, ডিক্রি জারির পরেও দিতে পারে। 2 নাম্বার হচ্ছে যাকে রিসিভার নিয়োগ করা হবে তার একটা কি স্যালারি দিতে হবে, বেতন দিতে হবে, যেটাকে আমরা বলতেছি যে সম্মানে দিতে হবে। কারণ ধরেন যে আমি আপনার সম্পত্তিটা দেখাশোনা করব, তা আমার লাভটা কি? আপনাদের ভাই বোনের মধ্যে দ্বন্দ্ব, বাবার 10 তলা বাড়ি, তো আদালত আমার আদেশ দিল যে প্রতি মাসে 10 তলার ভাড়া উঠায় ব্যাংকে জমা করার জন্য, তো আমার লাভটা কি? তো আদালত তখন আমার জন্য একটা সম্মানে ঠিক করবে যে প্রতি মাসে 20,000 টাকা আপনার, বাকিটা আপনি জমা করবেন। এখন রুল নাম্বার 3 বলতেছে যে রিসিভারের দায়িত্বটা কি। এখন যারে তারে রিসিভার যদি নিয়োগ করে সে তো টাকা নিয়েই পালাবে। তো এই জন্য বলতেছে যে যারে রিসিভার নিয়োগ করবে আদালত চাইলে তার কাছ থেকে ডিপোজিট নিতে পারে, যে ঠিক আছে আপনি 50 লাখ টাকা তো উঠাবেন, আপনি কি করেন 10 লাখ টাকার জামানত প্রদান করেন। এটা ছাড়া যে হিসাবগুলো আদালতে জমা করবেন, প্রতি মাসে যত টাকা উঠাইলেন, দেখাশোনা করলেন, প্রতি মাসে আপনি হিসাব জমা করবেন, বাকি টাকা যদি আপনার কাছে থাকে সেটাও দিয়ে দিবেন। আর আপনি যদি ইন্টেনশনালি কোনো যদি সম্পত্তির ক্ষতি করেন তাইলে ওইটা রিসিভার নিজের টাকা থেকে দিবে।
তাহলে এই চারটা পড়লে আপনার রিসিভারের দায়িত্বটাও মুখস্থ হয়ে গেল, যে রিসিভারকে জামানত দিতে হবে, আদালতকে হিসাব জমা করতে হবে, যদি কোনো বাকি টাকা পয়সা থাকে সেটা জমা করতে হবে, এবং ইচ্ছাকৃত যদি কোনো সম্পত্তির ক্ষতি করে তার ক্ষতিপূরণ দিতে হবে। এই কয়টা পড়লেই রিসিভারের মূল কাহিনীটা কিন্তু শেষ। এখন আসি আমরা আপিল রিলেটেড 41 মামলা শেষ, এখন আপিলে আমরা যাব। আপিল থেকেও মূলত 5টা থেকে 6টা রুলস পড়লেই যথেষ্ট, বাকিগুলোর কোনো কাজেরই না। নর্মালি আমরা মামলা দায়েরের ক্ষেত্রে আইনজীবীরও স্বাক্ষর লাগতো, যিনি মামলার বাদী তারও স্বাক্ষর লাগতো। আপিলে কিন্তু সেরকম না, আপিলে অপশনাল হয়ে গেছে, যদি আইনজীবী স্বাক্ষর করে তাতেই যথেষ্ট, বাদীর কোনো স্বাক্ষরের দরকার নেই। তাহলে আপিল করতে বাদীর স্বাক্ষর লাগে না, যদি আপনি দেন দিতে পারেন, এখানে অথবা ব্যবহার করা হয়েছে, এইটা একটা ক্লিয়ার মনে রাখবেন। কিন্তু মামলা দায়েরে বাদীর স্বাক্ষর বাধ্যতামূলক। 2 নম্বরে যেটা যদি আমরা গুরুত্বপূর্ণ যেটা দেখি সেটা হচ্ছে যে আমরা 17 নম্বরে অ্যাডজর্নমেন্ট দেখে আসছি। এখন আপিল কতবার ফ্রিতে অ্যাডজর্নমেন্ট করা যায়, তাহলে 17টা ছিল মামলা, এখন হচ্ছে আপিল। তো এইখানে ফ্রিতে পাবো আমরা 3বার। তাহলে আপিলও আপনি কি করাইতে পারবেন, মুলতবি করাইতে পারবেন, ফ্রিতে হচ্ছে 3বার। আর যদি আদালতে পরবর্তীতে এডিশনাল প্রয়োজন পড়ে, আপনার ওই যে একই প্রকার খরচ 200 থেকে 1000 অতিরিক্ত আপনার আরোপ করবে। কতবার এটা কিন্তু এখানে উল্লেখ করা নেই, তাহলে এখানে একটু পার্থক্য। ফ্রিতে 3বার নিতে পারবো, খরচ দিয়ে কতবার এখানের কোনো সময়সীমা দেওয়া নেই। এরপরে যদি আমরা দেখি যে একতরফা বা খারিজ হলে, যদি আপনারটা যে খরচটা আপনারে দিতে বলছে আপনি যদি না দেন, বাদী হইলে মামলা কি হবে, খারিজ হবে, বিবাদী হইলে একতরফা যাবে। তো তখন আপনি করবেনটা কি? তো এই ক্ষেত্রে বলতেছে যে আপনি যদি 30 দিনের মধ্যে কি করেন, 200 থেকে 1000 টাকা খরচ প্রদান করেন, এই রুলের অধীনে একবার আপনারটা পুনরুজ্জীবন করা যাবে, মানে ওই খারিজ আদেশটা রদ হবে। তাহলে এটারে যদি আমরা সামারি করি, আপিল স্তরে আপিলকে আপনি মুলতবি করাইতে পারেন 3বার ফ্রিতে, 200 থেকে 1000 টাকা খরচ দিয়ে এডিশনাল দরখাস্ত করতে পারেন, আদালত মঞ্জুর করতেও পারে নাও করতে পারে, কতবার কোনো প্রকার লিমিট নেই। এখন আপনাকে যে খরচ দেওয়ার কথা বলা হয়েছে, যদি আপনি না দেন, বাদী হইলে মামলা খারিজ হবে, বিবাদী হইলে একতরফা যাবে। এখন এইরকম যদি আপনার ক্ষেত্রে হয়, আপনি ওই খারিজ আদেশটা রদের দরখাস্ত দিতে পারবেন, যাকে আমরা বলতেছি যে আপনি আপিল পুনরুজ্জীবনের দরখাস্ত দিতে পারবেন 30 দিনের মধ্যে। আর এখানে খরচ নির্দিষ্ট করা নাই, 200 থেকে 1000 একবারই করতে পারবেন এই রুলের অধীনে। এখন আমরা যদি দেখার চেষ্টা করি, সেটা হচ্ছে যে এর বাইরে 19 নাম্বার রুলসে আমাদেরকে বলতেছে যে খারিজকৃত আপিল পুনরায় গ্রহণ করার দরখাস্ত। একটা আপিল আপনি করছিলেন, সেটা খারিজ হয়ে গেছে, এখন আপনি রি এডমিশন, আগেরটাতে ছিল রিভাইভাল করা, এটা হচ্ছে পুনরায় গ্রহণ করা, রি এডমিশন। তো এখানে বলতেছে যেটা, সেটা হচ্ছে যে আপনি কি করতে পারেন, দুইটা অপশন দেওয়া আছে, 19 আর 19-এর এ। খারিজকৃত আপিল পুনরায় গ্রহণের জন্য আমরা ওই তামাদি আইনে আপনার বলা আছে যে সম্ভবত 163 নম্বর অনুচ্ছেদ দেখবেন যে 30 দিনের মধ্যে উপযুক্ত কারণ দেখায় আপনি অ্যাপ্লিকেশন দিতে পারেন, আপিলটা চাইলে গৃহীত হইতে পারে, রিএডমিশন। আর এখানে বলতেছে যে 19-এর এ পরবর্তীতে যুক্ত করে দিয়ে বলতেছে যে আপনি সরাসরি গৃহীত হবে আপনি যদি এফিডেভিট সাবমিট করেন। আবার আদালত যেই খরচটা দিবে, কত খরচ এখানে ফিক্সড করা নাই। আর 30 দিনের মধ্যে যদি দরখাস্তটা করেন, তাইলে দরখাস্ত করবেন, কেন আপনারটা রিএডমিশন করা হবে এই জন্য একটা হলফনামা জমা করবেন, আদালত কস্ট আরোপ করলে সেটা যদি পরিশোধ করেন তাইলে পুনরায় আপনারটা রিএডমিশন হবে। তাইলে দুইটা জিনিস পাইলেন, একটা হচ্ছে রিভাইভাল করা, একটা হচ্ছে রিএডমিশন করা। আরও আমরা পাবো আরও দুইটা জিনিস, সেটা সম্ভবত পাতাটা উপরের দিকে চলে গেছে। এইখানে হচ্ছে যে আমাদের 21 নম্বরে এখনো আসবে যে রি হিয়ারিং, আপনার আপিলটা একতরফা কি হয়েছে। 21 নম্বরে যেটা বলতেছে যে একতরফা আপিলে প্রদত্ত ডিক্রির পুনঃশুনানি, আপনি আপিলে ছিলেন না, এক্সপার্টে আপিল শুনানি হয়েছে, ডিক্রি প্রদান করে দিছে আদালত, তো বলতেছে যে আপনি আবেদন করতে পারেন, কারণ দর্শাবেন, যদি আদালত সন্তুষ্ট হয় 30 দিনের মধ্যে অ্যাপ্লিকেশন করলে এই রুলের অধীনে একবার মাত্র হইতে পারে। যেমন ওই যে আমরা 13 নম্বরে 9-এর 13-তে দেখেছি, একতরফা ডিক্রি হইলে 13 অনুচ্ছেদের অধীনে 30 দিনের মধ্যে কারণ দর্শায় একবার আপনি কি করতে পারেন, রদ করাইতে পারেন। তাইলে 13 আর 21 একই রকম, একই সাথে মনে রাখবেন।
আপিলও যদি একতরফা নিষ্পত্তি হয় 30 দিনের মধ্যে কারণ দর্শায় আদালত সন্তুষ্ট হইলে রদ হইতে পারে। তাইলে 13 আর 21 একসাথে লিখে রাখবেন, আপনার জন্য ইজি হয়ে যাবে। এখন চলে আসেন যে 13-র এ আমরা কি পড়ে আসছি, 9-এর 13-র এ একতরফা যদি ডিক্রি হয় 3000 টাকা যদি খরচ দেন আপনার কি ওই ডিক্রিটা রদ হবে। একই কাহিনী আপিলে যদি 3000 টাকা খরচ দেন, একটা হলফনামা দেন, 30 দিনের মধ্যে একবার করা যাবে। তাইলে এইখানে যদি আপনি 13-র এ লিখে রাখেন আর এখানে যদি 13 লিখে রাখেন তাইলে আপনার সারা জীবনও আর ভুল হবে না, দুইটা একসাথে হয়ে গেল। তাইলে একতরফা যদি আপনার কি হয়, ডিক্রি হয়, 13 বলছে 30 দিনে একবার কারণ সহ যদি দেন, আপিল হইলে 21। আর যদি সরাসরি রদ চান 3000 ওইখানে, এখানেও 3000। এইভাবে আপনি পড়াশোনাটা যদি করেন আপনার পড়াশোনাটা কিন্তু 50% কমে গেল। এখন চলে আসি দেওয়ানি মোকদ্দমা রিমান্ড করা, যেটা আমরা 107-এর মধ্যে পড়ে আসছি, যে কি করতে পারে, আপিল আদালত রিমান্ডের ক্ষমতা রাখে, মানে পুনরায় বিচারের জন্য পাঠাইতে পারে। তো 23 নাম্বার বলতেছে যে এই বিধির অধীনে আদালত কি করতে পারে, ইস্যু ফ্রেম করে দিতে পারে নতুন করে, যে এই ইস্যুর উপর আবার বিচার করার জন্য নিম্ন আদালতে বিচারকের কাছে পাঠাইতে পারে যে এই ইস্যুর উপর শুনানি করেন। যেমন আদালত ইস্যু ফ্রেম করে দিল যে মামলাটা তামাদিতে বাড়িত কিনা, এটার উপর শুনানি হবে। এখন নিম্ন আদালতের কাজ হলো আইনগত বিষয়টা দেখা। 24 নাম্বারে যদি আমরা দেখি, 24 নাম্বারে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে অলরেডি এটা আমরা পড়ে ফেলছি 107-এর মধ্যে, যে সাক্ষ্য রেকর্ড পর্যাপ্ত হলে আদালত অবশ্যই চূড়ান্ত নিষ্পত্তি করবে। পূর্বে যেটা ছিল এখানে অবশ্যই ছিল না, গত বছর সংশোধন করে বলতে আগে ছিল মে, এখন শেল ব্যবহার করা হয়েছে। সাক্ষ্য পর্যাপ্ত হইলে আদালত আগে চাইলে চূড়ান্ত নিষ্পত্তি করতে পারতো, না চাইলে নাই। এখন বলতেছে যে না, সাক্ষ্য যদি পর্যাপ্ত হয় আপনার দেরি করার কোনো কাজ নাই, আপনি মামলা নিষ্পত্তি করে দেন। এরপরে যদি আমরা দেখি মোটামুটি এখানে আমাদের আর কোনো কাজের নাই। এরপরে চলে যাই আমরা 43, আদেশ থেকে আপিল। এখানে টোটাল আমাদের প্রায় সম্ভবত যদি আমরা দেখি 23টার মতো আমাদের জিনিস থাকার কথা, জাস্ট 23টা এখানে আনা হয় নাই, গুরুত্বপূর্ণ কয়টাই আমরা আনছি। তো কথাটা হচ্ছে যে আপনি এই আদেশগুলো এখন এইভাবে মুখস্থ করার আপনার দরকার নেই। যখন আপনি মূল টোটাল অর্ডারগুলো মুখস্থ হবে তখন এই প্রতিটা জিনিস আপনার অটোমেটিক মুখস্থ চলে আসবে, এখান থেকে পড়তে গেলে আপনার কিন্তু মনে থাকবে না। একটু যদি আমরা সামারি করি, আপনি কিন্তু অলরেডি জানেন অর্ডার 7 রুল 10-এ কি হয়, আপনি যে মামলা দায়ের করেন আদালত সেটা রিটার্ন করে। তো রিটার্ন করলে আপনি কি করবেন, রিটার্ন করলে নতুন করে মামলা দায়ের করেন অথবা এটার অনুযায়ী আপিল করেন। তাইলে আদালত যদি আপনার মামলা কি করে, আপনারে ফেরত দেয়, আপনার কাছে দুইটা প্রতিকার আছে। আপনি চাইলে কি করতে পারেন, নতুন করে মামলা দায়ের করতে পারেন অথবা এটার অধীনে আপিল করতে পারেন। এরপরে যদি আমরা দেখি যে অর্ডার 8 রুল 10, লিখিত জবাব দাখিল না করার যে কারণে আপনার মামলাটা কি হয়ে গেল, খারিজ হয়ে গেল বা একতরফা চলে গেল, এটার বিরুদ্ধে আপনি আপিল করতে পারবেন। এটা ছাড়া খারিজ আদেশ, রদেশ আবেদন, ডিক্রি রদের দরখাস্ত, প্রশ্নের উত্তর না দিলে, প্রশ্নমালা উত্তর না দিলে, ধারা 30-এর প্রতিকার, সাক্ষীর সম্পত্তি কোপ, পক্ষ সাক্ষ্য না দিলে, এইরকম গুরুত্বপূর্ণ জিনিসগুলো আপনার এখন মুখস্থ করার দরকার নাই। এটা যখন আপনি ওয়ার্ডারগুলো একটু ভালো করে আরো পড়ে আসবেন তখন এইটা অটোমেটিক আপনার মাথার মধ্যে ঢুকবে। এখন এটা এখান থেকে পড়ে আপনি অযথা সময় নষ্ট করবেন। তাহলে আগে ওই আদেশগুলো আগে ভালো করে পড়বেন, পড়ার পরে এখানে যখন আসবেন তখন মনে হবে যে কি, দেখেন এই যে আপনি নিষেধাজ্ঞা নিয়েছিলেন ওয়ার্ডার 39 রুল 1-এর অধীনে, রুল 2-এর অধীনে, রুল 4-এর অধীনে, রুল 10-এর অধীনে, এই সবগুলোর বিরুদ্ধে আপিলযোগ্য। আর একটা প্রতিকার কি ছিল, রুল 4-এর অধীনে আপনি ওই ইনজাংশন রদের দরখাস্ত করবেন। তাহলে যদি পরীক্ষায় আসে যে আপনার অস্থায়ী নিষেধাজ্ঞার বিরুদ্ধে কি প্রতিকার, দুইটা প্রতিকার, একটা হচ্ছে আপিল করেন অথবা রুল 4-এর অধীনে রদের দরখাস্ত করেন। এইরকম আপনার তখনই মনে পড়বে যখন আপনি ওইটা ভালো করে পড়ে আসবেন। এরপরে আমরা দেখার চেষ্টা করি, আর গুরুত্বপূর্ণ জাস্ট কয়েকটা লাইন আছে, বেশি না। ওই যে নিঃস্ব ব্যক্তি যিনি আছেন যার 500 টাকা 5,000-এর কম সম্পত্তি, 33-এর অধীনে সে তো মামলা দায়ের করছে, এখন যদি আপিল করা লাগে তো 44 ব্যবহার করবো, এতটুকুই, আর কোনো পার্থক্য নাই।
আর আদেশ নাম্বার 45 বলতেছে যে যদি কোনো একটা মামলা আপিল বিভাগ পর্যন্ত যায়, ধরেন যে আপনার যে কোনো একটা মামলা আপিল বিভাগ পর্যন্ত গেছে, এখন আপিল বিভাগের আদেশটা কিভাবে কার্যকর হবে? আপিল বিভাগ কি সরাসরি ওই সহকারী জজের কাছে আদেশনামাটা পাঠাবে, না তাদের কোনো ইন্টারনাল প্রসেস আছে? তো দেখেন, আপনি আপনার স্থানীয় জেলা জজ আদালতে মামলা দায়ের করছেন, মামলাটা কি হয়েছে, আপনি হারছেন বা জিতছেন, মামলাটা আপিলে গেছে হাইকোর্টে, হাইকোর্টে হারছেন বা জিতছেন, সেখান থেকে রিভিশনে গেছে আপিল বিভাগে। এখন আপিল বিভাগ যে আদেশটা দিবে এটা প্রথমে হাইকোর্ট বিভাগ যার কাছ থেকে আসছিল তার কাছে সে পাঠায় দিবে। তখন হাইকোর্ট বিভাগ কি করবে, তার কাছে যেখান থেকে আসছিল ওইখানে পাঠাবে, সরাসরি আপিল বিভাগ জেলা জজ আদালতে পাঠাবে না। এটাই হচ্ছে নিয়ম। এরপরে চলে আসি, আমরা রেফারেন্সটা পড়েছি আমরা 113 নম্বর সেকশনে। তো রেফারেন্সেরও আমাদের একটা আদেশ আছে, এখানে বলতেছে যে যে ডিগ্রি আপিলযোগ্য না, তাইলে যেই মামলাটা আপনি করতেছেন তার ডিগ্রিটা আপিলযোগ্য হইলে রেফারেন্স চলবে না, এটা মনে রাখবেন। তাইলে যেই ডিগ্রি আপিলযোগ্য না এমন মামলার ক্ষেত্রে শুনানির আগে অথবা শুনানির পরে যদি আইনগত কোনো প্রশ্ন দেখা দিবে বিচারকের মনে হয় অথবা কোনো পক্ষ অ্যাপ্লিকেশন করে, তখনই হাইকোর্টে রেফারেন্সের জন্য যাবে। কেন যাবে? কারণ হাইকোর্ট ছাড়া আইনের ব্যাখ্যা নর্মালি সাবঅর্ডিনেট কোর্ট করতে পারে না, তো এই জন্যই রেফারেন্সটা করা হয়। এরপরে 114তে আমরা রিভিউ পড়ে আসছি। রিভিউ 3 কারণে করা হয়, আমরা 114তে পড়ছি যদি আপিল চলে, আপনি আপিল করেন নাই তাইলে রিভিউ করতে পারবেন, যেখানে আপিল চলে না সেখানে রিভিউ করতে পারবেন, আর স্মল কজেস কোর্ট হইলে রিভিউ করতে পারবেন। তবে এটার ভিতরে যখন আপনি আরো পড়বেন আরো নানা প্রকার কারণ আছে, রিভিউ আমরা নানা কারণে করতে পারি, যেমন ধরি গাণিতিক ভুল হয়, করণিক ভুল হয়, অথবা মামলা চলাকালীন আপনার কাছে কোনো দলিলপত্র ছিল না, তাহলে একই বিচারকের কাছে আপনি রিভিউ করতে পারেন। তো সেটা এখান থেকে অতটা আসে না, এই তিনটেই আসে, এই জন্য এটা একটু পড়ার চেষ্টা করবেন। কিন্তু কনফিউজিং দুটা জিনিস আছে। ধরেন যে আপনি রিভিউর অ্যাপ্লিকেশন করছেন, আপনি রিভিউর অ্যাপ্লিকেশন করছেন আদালতের কাছে, তাহলে এইখানে আপনার অ্যাপ্লিকেশনটা রুল 4 বলতেছে যে যদি খারিজ হয়, আপনি অ্যাপ্লিকেশন করছেন, বিচারক বলল যে না আপনার রিভিউ আমি শুনবো না, তাহলে আপনার প্রতিকার কি? এইখানে রুল নাম্বার 4 সাব রুল 1 বলতেছে যে আপনি আপিল করতে পারবেন। তাইলে রিভিউর অ্যাপ্লিকেশন দেওয়ার পরে যদি সেটা খারিজ হয় তাইলে আপিল করা যাবে। আর যদি আপনার এই রিভিউটা গ্রহণ করা হইলো, এখন বিবাদী হিসাবে বি ব্যক্তি কি করতে পারে, বিবাদীর আইনজীবীর প্রতিকার কি? আপনি রিভিউর দরখাস্ত দিলেন, আদালত গ্রহণ করে বসে আছে, তো বিবাদী কি বসে থাকবে? বিবাদী তখন চাইলে সে কি করতে পারবে, রিভিশনে চলে যাইতে পারবে, যে বিচারক সাহেব যে রিভিউটা গ্রহণ করছে এটা আইনগতভাবে বাধা আছে, সে চলে যাবে তখন জেলা জজের কাছে। তাহলে এইখানে কনফিউজিং জিনিসটা ক্লিয়ার করে নেবেন, যিনি রিভিউর আবেদন করবেন তারটা যদি খারিজ হয় তার প্রতিকার আপিল, আর অপোজিট পার্টি যে বিরোধী পক্ষ তার প্রতিকার রিভিশন। এটাই পরীক্ষায় কনফিউজিং হয় যে কখন আপিল কখন রিভিশন। তাইলে যে রিভিউ চাবে তার দরখাস্ত যদি না মঞ্জুর হয় তাইলে আপিল, আর যিনি অপোজিট পার্টিতে থাকবেন উনি যদি চান তাইলে উনি কি করবেন, উনি করবেন রিভিশন। এটাই পার্থক্য, আর কিছু না। এরপরে যদি আমরা দেখার চেষ্টা করি, আমাদের জন্য গুরুত্বপূর্ণ তেমন আর কিছুই কিন্তু নাই, মোটামুটি এগুলাই ছিল। বাকিটা এই যে আমাদের 50 পর্যন্ত আছে, ওগুলো কোনো কাজের না। তাহলে আশা করি যে আপনি যদি আজকের যে ভিডিওটা এটা যদি আপনি রেকর্ডিংটাও 5-6 বার দেখেন, মোটামুটি 50% মুখস্থ হয়ে যাবে। বাকি কাজটা আপনার একটু লিখতে হবে, লেখা ছাড়া অর্ডারটা মাথায় ঢুকবে না, এটা মনে রাখবেন। তাই যারাই এটা দেখবেন আশা করব যে দেখার পাশাপাশি একটু নিজে লেখার চেষ্টা করবেন, এবং বাস্তবে একজন বাদীর আইনজীবী হিসাবে, বাস্তবে একজন বিবাদীর আইনজীবী হিসাবে চিন্তা করে পড়বেন, তাইলে দেখবেন যে আপনার জন্য ইজি। এর চাইতে